ঢাকার বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আকাশচুম্বী অট্টালিকাগুলোর ভিড়ে চৌধুরী টাওয়ার যেন এক বিশাল লৌহ দানবের মতো দম্ভ নিয়ে দাঁড়িয়েছিল। শহরের কোলাহল আর ব্যস্ততাকে তুচ্ছ করে এই বহুতল ভবনটি যেন ক্ষমতার অহংকারে মত্ত ছিল। এই ভবনের চূড়ায় বিলাসবহুল এক কাঁচ ঘেরা অফিসের ভেতর দাঁড়িয়েছিল ৩২ বছর বয়সী এক অত্যন্ত ক্ষমতাবান এবং নিষ্ঠুর কোটিপতি সমীর চৌধুরী। তার চোখে মুখে ছিল ক্ষমতার এক তীব্র নেশা। কাঁচের বিশাল জানালা দিয়ে সে যখন বাইরের ঝলমলে শহরটার দিকে তাকাত, তখন তার মনে হতো পুরো ঢাকা শহরটাই যেন তার হাতের মুঠোয় বন্দি একটি দাবার ছক, আর এই শহরের প্রতিটি মানুষই তার কাছে কেবলই এক একটি ঘুঁটি, যাদের সে নিজের টাকার জোরে যে কোনো মুহূর্তে কিনে নেওয়ার ক্ষমতা রাখত। সমীরের বুকে দয়া বা মায়া নামের কোনো অনুভূতির অস্তিত্ব ছিল না। ব্যবসার কঠিন ও নিষ্ঠুর দুনিয়ায় আবেগ আর ভালোবাসাকে সে সবসময় নিজের সবচেয়ে বড় দুর্বলতা বলেই মনে করত। আর ঠিক একই ভবনের নিচে চকচকে মার্বেল পাথরের সিঁড়িতে নিজের ভাগ্যকে মেনে নিয়ে নীরবে কাজ করে যাচ্ছিল আমিনা নামের এক অসহায় নারী। ২৪ বছর বয়সী এই পরিচ্ছন্নতা কর্মী তখন ৭ মাসের গর্ভবতী। অভাবের তাড়নায় তার দুর্বল হাতে ধরা ছিল একটি ভারী বালতি আর মোছার কাপড়। কড়াইল বস্তির অন্ধকার আর স্যাঁতস্যাঁতে পরিবেশ থেকে আসা আমিনার পুরো জীবনটাই ছিল দুঃখ, কষ্ট আর একটানা সংগ্রামের এক করুণ উপাখ্যান। কিন্তু শত অভাব আর ক্লান্তির মাঝেও তার চোখের দৃষ্টিতে অদ্ভুত এক মায়া আর প্রশান্তি খেলা করত। অনাগত সন্তানের জন্য দুমুঠো খাবার আর একটু নিরাপদ ভবিষ্যতের আশায় সে প্রতিদিন রাতের শিফটে এই বিশাল ভবনে হাড়ভাঙা খাটুনি খাটতে আসত। ক্লান্তিতে শরীর ভেঙে পড়লেও তার হাত কখনো থামত না। সমীর এবং আমিনার জগৎ দুটো ছিল সম্পূর্ণ বিপরীতমুখী দুটি মেরুর মতো, যাদের কোনো দিন একে অপরের সাথে দেখা হওয়াটা একেবারে অসম্ভব বলেই মনে হতো। একদিকে ছিল সেই ধনী কোটিপতি যে প্রতিদিন রাতে মখমলের নরম বিছানায় ঘুমত, আর অন্যদিকে ছিল সেই অসহায় নারী যে নিজের খিদের জ্বালা মেটাতে না পেরে কেবল পানি খেয়েই রাতের পর রাত পার করে দিত। সমীর কখনোই এমন মানুষদের পরোয়া করত না যারা তার অফিসে নিচু পদের কর্মচারী হিসেবে কাজ করত। সে সবসময় এটাই বিশ্বাস করত যে দারিদ্র্যই মানুষকে চোর এবং অসৎ বানিয়ে তোলে। তাই সে সবসময় গরিব মানুষদের থেকে একটি নিরাপদ দূরত্ব বজায় রেখে চলত। এক গভীর রাতে টানা মিটিং এবং কাজের প্রচণ্ড চাপের কারণে সমীর নিজেকে খুব বেশি ক্লান্ত অনুভব করছিল। সে তার দামি গাড়ির দিকে দ্রুত পা বাড়িয়ে লিফটের দিকে যাচ্ছিল। এই তাড়াহুড়োর মাঝেই হঠাৎ তার হাত থেকে তার পৈতৃক হীরা বসানো ঘড়িটি ফসকে নিচে পড়ে গেল, যার দাম ছিল কোটি টাকারও বেশি। সেই ঘড়িটি নিঃশব্দে একটি অন্ধকার কোণে গিয়ে পড়ল, আর সমীর এই ব্যাপারটা বিন্দু বিসর্গ টের পেল না। তার সেই অমূল্য ঘড়িটিকে সেখানে বেওয়ারিশ অবস্থায় ফেলে যাবার কিছুক্ষণ পরেই আমিনা তার পরিষ্কারের কাজ করতে করতে সেই একই করিডোরে এসে পৌঁছল। তার পরিশ্রান্ত চোখগুলো হঠাৎ মেঝেতে জলজল করতে দেখা সেই দামি ঘড়িটির ওপর গিয়ে পড়ল। ঘড়িটি হালকা আলোতে আকাশের তারার মতো জলজল করছিল। আমিনা ধীরে ধীরে নিচু হয়ে সেটিকে তার রুক্ষ এবং দুর্বল হাতে তুলে নিল, এবং মুহূর্তের মাঝেই সে বুঝে গেল যে এটি নিশ্চয়ই কোনো অত্যন্ত ধনী মানুষের হবে। তার মনে একবারের জন্য কোনো লোভ আসল না। যদিও সে খুব ভালোভাবে জানত যে এই একটি ঘড়ি বিক্রি করে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট চিরতরে দূর হয়ে যেতে পারে এবং তার অনাগত শিশু একটি চমৎকার ভবিষ্যৎ পেতে পারে। কিন্তু আমিনা নিরাপত্তা কর্মীর কাছে ঘড়িটি বুঝিয়ে দেওয়ার বদলে নিজেই মালিকের জন্য অপেক্ষা করার কঠিন সিদ্ধান্ত নিল। সে জানত যে এত দামি জিনিস অন্য কারো হাতে একদমই নিরাপদ থাকতে পারে না, এবং হয়তো তা আসল মালিকের কাছে কখনোই ফিরে পৌঁছাবে না। তাই নিজের কোমরের তীব্র ব্যথা এবং সারাদিনের ক্লান্তিকে পুরোপুরি উপেক্ষা করে সে ঠান্ডা সিঁড়ির ওপর বসে পড়ল। মাঝরাত পেরিয়ে গিয়েছিল এবং পুরো ভবনে এক শুনশান নীরবতা ছেয়ে গিয়েছিল। প্রায় ২ ঘণ্টা পর সমীর প্রচণ্ড ঘাবড়ে গিয়ে আবার চৌধুরী টাওয়ারে প্রবেশ করল। সে রাস্তাতেই বুঝতে পেরেছিল যে তার দাদার দেওয়া মহামূল্যবান স্মৃতিচিহ্নটি তার হাত থেকে গায়েব হয়ে গেছে, যা ছিল তাদের পুরো পরিবারের সম্মানের প্রতীক।
সে তার নিরাপত্তারক্ষীদের ওপর চিৎকার করতে করতে পাগলের মতো সব জায়গায় সেটি খুঁজছিল। যেই সে মূল লবির দিকে ঘুরল, সে দেখতে পেল এক গর্ভবতী পরিচ্ছন্নতাকর্মী কোণে বসে আছে। আমিনা তাকে চিন্তিত ও অস্থির দেখে ধীরে ধীরে জিজ্ঞেস করল যে সে কিছু খুঁজছে কিনা, এবং তারপর নিজের সুতির শাড়ির আঁচল থেকে সেই যত্ন করে রাখা ঘড়িটি বের করে তার সামনে ধরল। সুমির পুরোপুরি হতবাক হয়ে গেল। সে তার ঘড়িটিকে একদম অক্ষত অবস্থায় দেখল, এবং তারপর সেই গরিব নারীর দিকে তাকাল যার পোশাকে কেবল ধুলো আর ঘামের দাগ লেগেছিল। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যে এমন এক নারী, যাকে দুবেলা রুটির জন্য হাড় ভাঙা শ্রম করতে হয়, সে এত দামি একটি জিনিস বিনা দ্বিধায় ফেরত দিয়ে দিল। নিজের স্বভাব অনুযায়ী সে তৎক্ষণাৎ তার মানিব্যাগ বের করল এবং টাকার একটি মোটা বান্ডিল আমিনার দিকে বাড়িয়ে দিয়ে বলল যে এটি তার সততার পুরস্কার। সে দৃঢ়ভাবে বিশ্বাস করত যে এতগুলো টাকা দেখলে এই গরিব নারীর চোখে ঠিকই লোভ চলে আসবে। কিন্তু আমিনা সেই টাকা নিতে অত্যন্ত বিনীতভাবে অস্বীকার করল। সে শান্ত স্বরে বলল যে কারো হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দেওয়া মানবতার সবচেয়ে বড় কর্তব্য, এবং এর জন্য তার কোনো পুরস্কারের একেবারেই প্রয়োজন নেই। তার কণ্ঠস্বরে এতটুকুও কোনো অহংকার ছিল না, বরং এমন এক গভীর সত্য লুকিয়েছিল যা সমীরের ভেতরে এক বিশাল তোলপাড় সৃষ্টি করল। সে তার 2 হাত জোড় করল, তাকে সম্মানপূর্বক প্রণাম জানাল এবং নিজের বালতি তুলে নিয়ে সেখান থেকে ধীর গতিতে বাইরের দিকে বেরিয়ে গেল। সমীর সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল, আর তার 2 হাত থরথর করে কাঁপছিল। সেই রাতটি সমীরের জন্য অনেক দীর্ঘ এবং অস্বস্তিকর প্রমাণিত হল। সে তার পেন্ট হাউসের বিলাসবহুল ঘরে মদের গ্লাস হাতে নিয়ে একা বসেছিল, কিন্তু তার চোখের সামনে বারবার সেই গর্ভবতী পরিচ্ছন্নতা কর্মচারীর চেহারা ভেসে আসছিল। সে সবসময় এটাই শিখেছিল যে পৃথিবীর প্রতিটি মানুষই বিক্রি হওয়ার যোগ্য, শুধু দামটা সঠিক হতে হবে। কিন্তু আজ আমিনা তার এই বহু বছরের অহংকারকে কাঁচের মতো চুরমার করে দিয়েছিল। সে একজন সাধারণ গরিব নারী ছিল, যার কাছে না ছিল কোনো টাকা পয়সা আর না ছিল সমাজে কোনো উঁচু স্থান বা মর্যাদা। তবুও তার চরিত্র সমীরের বিশাল সাম্রাজ্যের চেয়েও 1000 গুণ বেশি পবিত্র ছিল। তবে সমীরের চতুর এবং সন্দেহপ্রবণ মন এত সহজে হার মানার পাত্র একেবারেই ছিল না। তার মনে হল যে হয়তো এটি কোনো ভেবেচিন্তে পাতা গভীর ফাঁদ হতে পারে। সে ভাবছিল যে সেই নারী কি তার কাছ থেকে আরও বড় কোনো কিছু পাওয়ার আশা করছিল। সে কি তার সম্পত্তি বা প্রতিপত্তির সুযোগ নিয়ে কোনো ব্ল্যাকমেইলিংয়ের নোংরা খেলা খেলতে চায়? ব্যবসার নিষ্ঠুর জগতে বড় হওয়া সমীরের পক্ষে কোনো মানুষের নিঃস্বার্থ ভালো কাজে বিশ্বাস করা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছিল। সে মনে মনে ঠিক করল যে সে যে কোনো মূল্যে এই রহস্যের গভীরে যাবে এবং সেই নারীর আসল পরিচয় জেনে তবেই শান্ত হবে। পরদিন সকালে সমীর যখন তার অফিসে পৌঁছল, তখনও তার মন সেই রাতের ঘটনায় আটকে ছিল। সে তার প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে তার কেবিনে ডাকল এবং সেই পরিচ্ছন্নতা কর্মীর সম্পূর্ণ ফাইল তার টেবিলে আনার কঠোর নির্দেশ দিল। কয়েক মিনিটের মধ্যেই আমিনার পুরো বিবরণ তার ডেস্কে রাখা ছিল। ফাইলে স্পষ্ট লেখা ছিল যে তার নাম আমিনা। সে একজন বিধবা নারী এবং সে ঢাকার সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকা করাইল বস্তিতে থাকে। ফাইলের পাতা উল্টাতে উল্টাতে সমীর এক কঠোর বাস্তবতার আঁচ পেতে শুরু করল, কিন্তু তার মনে তখনও বেশ সন্দেহ ছিল। সেই দিনের পর থেকে সমীর গোপনে আমিনার ওপর কড়া নজর রাখতে শুরু করল। যখনই রাতের শিফট শুরু হতো, সে তার কেবিনের সিসিটিভি ক্যামেরা দিয়ে তাকে কাজ করতে দেখত। সে দেখত কিভাবে সে তার ভারী শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণে রেখে একটানা মেঝে চকচকে করে মুছত, কিভাবে সে কারো কাছে কোনো অভিযোগ না করে একটানা নীরবে কঠোর পরিশ্রম করত। তার সরলতা এবং তার চোখের গভীরে থাকা সত্যতা সমীরকে ভেতর পর্যন্ত অস্থির করে তুলছিল। তার নিজের সেই বিলাসবহুল জগতের প্রতি তার ধীরে ধীরে ঘৃণা আসতে শুরু করল, যেখানে প্রতিটি সম্পর্কই কেবল একটি ব্যবসায়িক চুক্তি ছাড়া আর কিছুই ছিল না। একদিন সমীর তার সৎমা রোকেয়ার ফোন পেল। রোকেয়া অত্যন্ত মিষ্টি এবং কৃত্রিম কণ্ঠে তার কাছে ব্যবসার ব্যাপারে জানতে চাইল, এবং তারপর লন্ডনের এক নামিদামি হাসপাতালে ভর্তি থাকা তার নিজের মা রহিমা খাতুনের মিথ্যে সুস্থতার বর্ণনা দিল। রোকেয়া তাকে বিশ্বাস করাল যে তার মা সেখানে বিশ্বের সেরা যত্নে আছেন এবং তার চিন্তার কোনো কারণ নেই। সমীর আর কিছু না ভেবেই ফোন কেটে দিল।
রোকেয়ার কথার ওপর তার পূর্ণ বিশ্বাস ছিল, কারণ সে তার মায়ের চিকিৎসার জন্য প্রতি মাসে কোটি কোটি টাকা লন্ডনে পাঠাত। নিজের মায়ের কথা মনে পড়তেই সমীরের কঠোর হৃদয় কিছুক্ষণের জন্য একদম নরম হয়ে গেল। রহিমা খাতুনই ছিলেন সেই একমাত্র মানুষ যিনি সমীরকে নিঃস্বার্থ ভালোবাসা এবং কর্মের আসল অর্থ খুব যত্ন করে শিখিয়েছিলেন। কিন্তু শৈশবে রোকেয়া বাড়িতে আসার পর থেকেই তাদের মাঝে দূরত্ব ধীরে ধীরে বাড়তে থাকে। যখন রহিমা হঠাৎ এক রহস্যময় মানসিক রোগে আক্রান্ত হন, তখন রোকেয়াই তাকে উন্নত চিকিৎসার অজুহাতে বিদেশে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন। সমীর তার ব্যবসায়িক সাম্রাজ্যের বিশাল দায়িত্বে এতটাই ডুবেছিল যে সে কখনো এই ঘটনার আসল সত্য জানার চেষ্টাই করেনি। সেই রাতে যখন সমীর তার অফিস থেকে বের হবার প্রস্তুতি নিচ্ছিল, তখন সে সিসিটিভি স্ক্রিনে দেখল যে আমিনা তার ডিউটি শেষ করে বাড়ির দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সে ক্লান্তিতে পুরোপুরি ভেঙে পড়েছিল এবং তার পা টল ছিল। সমীরের মনে এক অদ্ভুত অস্থিরতা জন্ম নিল। তার মনে হল এটাই সবচেয়ে সঠিক সময় এই নারী বাস্তবে কেমন জীবনযাপন করে এবং তার কোনো গোপন উদ্দেশ্য আছে কিনা তা নিজের চোখে জানার। সে তার দামি কোটটি সেখানেই চেয়ারে ফেলে রাখল এবং একটি সাধারণ জ্যাকেট গায়ে জড়িয়ে চুপচাপ বাইরে বেরিয়ে গেল। শীতের ঠান্ডা বাতাস ঢাকার রাস্তায় নীরবতা বুনে চলছিল। সমীর তার গাড়ির চাবি পকেটে রাখল এবং একজন সাধারণ মানুষের মতো পায়ে হেঁটেই আমিনার পিছু নিতে শুরু করল। সে টুপি দিয়ে তার অর্ধেক মুখ ঢেকে রেখেছিল, যাতে রাস্তায় কেউ তাকে চিনতে না পারে। আমিনা ধীরে ধীরে ক্লান্ত পায়ে হাঁটছিল। তার এক হাত তার ফোলা পেটের ওপর রাখা ছিল, যেন সে তার অনাগত সন্তানকে পরম আদরে সান্ত্বনা দিচ্ছিল। তার ছেঁড়া স্যান্ডেলগুলো রাস্তায় ঘষ্টে ঘষ্টে চলছিল, যা সমীরের কানে এক যন্ত্রণাদায়ক করুণ সঙ্গীতের মতো প্রতিধ্বনিত হচ্ছিল। আমিনা একটি পুরনো এবং ভিড়ে ঠসা লোকাল বাস ধরল। সমীরও কিছু না ভেবেই পিছনের দরজা দিয়ে ভিড় ঠেলে সেই বাসে উঠে পড়ল এবং একেবারে শেষ সিটে গিয়ে চুপচাপ বসল। এটি তার জন্য সম্পূর্ণ নতুন এবং চমকপ্রদ একটি অভিজ্ঞতা ছিল। বাসের ভেতরে ঘাম, ছস্তা তেল আর স্যাঁতসেঁতে এক অদ্ভুত দুর্গন্ধ ছড়িয়েছিল, যা তার দামি পারফিউমের সুগন্ধকে পুরোপুরি ঢেকে দিচ্ছিল। সে দেখল যে আমিনা নিজের এত ক্লান্তি ভুলে বাসে দাঁড়িয়ে থাকা এক বয়স্কা নারীকে নিজের সিট ছেড়ে দিয়ে সাহায্য করছিল। এই দৃশ্যটি সমীরের আজন্ম বিশ্বাসের ওপর এক অনেক বড় আঘাত ছিল। বাসটি এমন এক এলাকার দিকে এগোচ্ছিল যেখানে সমীর কখনো পা রাখার কথা কল্পনাও করেনি। উঁচু ভবনের জায়গা এখন ভাঙাচোরা এবড়োখেবড়ো রাস্তা, টিনের চাল আর অন্ধকার গলি নিয়ে নিয়েছিল। শহরের সমস্ত জাঁকজমক আর আলো পিছনে ফেলে তারা অনেক দূরে চলে এসেছিল। এটি ঢাকার সেই অবহেলিত অংশ ছিল যা উন্নয়নের দৌড়ে চিরতরে উপেক্ষিত থেকে গিয়েছিল। সমীর জানালার বাইরে তাকিয়ে গভীর ভাবনায় ডুবে গিয়েছিল যে মানুষ কিভাবে নিয়তি আর কর্মের চক্রে আষ্টেপিষ্টে জড়িয়ে থাকে, যেখানে কিছু মানুষ রাজপ্রাসাদে জন্মায় আর কিছু মানুষ জন্মায় ধুলো মাখা কুড়ে ঘরে। অবশেষে বাসটি তার শেষ স্টপে এসে থামল এবং আমিনা ধীরে ধীরে নেমে পড়ল। এই জায়গাটা ছিল করাইল বস্তি, এমন এক গোলকধাঁধার মতো এলাকা যেখানে দিনের বেলায় সূর্যের আলোও খুব কষ্টে পৌঁছাত। সমীরও তার পিছু পিছু বাস থেকে নেমে গেল এবং কিছুটা দূর থেকে তাকে সন্তর্পণে অনুসরণ করতে লাগল। এখানকার রাস্তাগুলো এতটাই সরু ছিল যে দুজন মানুষ পাশাপাশি একসাথে হাঁটতে পারত না। চারদিকে নোংরা নালা, দুর্গন্ধযুক্ত আবর্জনার স্তূপ আর দারিদ্র্যের নগ্ন রূপ ছড়িয়েছিল। সমীরের দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত জেদ চেপে বসেছিল। সে এই রহস্য উন্মোচন করতে তীব্রভাবে চাইছিল। কিছুটা হাঁটার পর আমিনা একটি ছোট এবং ম্লান আলোযুক্ত ফার্মেসির সামনে গিয়ে থামল। সমীর একটি ভাঙা দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ল এবং মনোযোগ দিয়ে দেখতে লাগল। সে দেখল আমিনা তার শাড়ির আঁচল থেকে কিছু জমানো খুচরো পয়সা এবং দুমড়ানো ছোট নোট বের করল। সে দোকানদারকে দিয়ে কিছু ব্যথানাশক ওষুধ এবং একটি ছোট মলমের টিউব কিনল। তার কাছে যত সামান্য টাকা ছিল তার সবই সে এই ওষুধের পেছনে খরচ করে ফেলল। সমীর অবাক হয়ে গেল যে একজন দুর্বল গর্ভবতী নারী তার নিজের খাবারের পরিবর্তে ওষুধের পেছনে এত টাকা ওড়াচ্ছে। ওষুধ কেনার পর
আমিনা আবার সেই অন্ধকার গলি দিয়ে সামনের দিকে এগোতে লাগল। সমীরের হৃদয় খুব জোরে স্পন্দিত হচ্ছিল। সে অনুভব করতে শুরু করেছিল যে এই গরিব নারীর জীবনে এমন কিছু একটা লুকিয়ে আছে যা তার বোঝার অনেক বাইরে। তার সমস্ত অহংকার, তার সমস্ত অর্থবিত্ত এবং তার সমস্ত ক্ষমতা এই অন্ধকার বস্তির সামনে আজ একেবারে অর্থহীন বলে মনে হচ্ছিল। সে ধীরে ধীরে আমিনার পেছনে চলতে লাগল, এটা না জেনেই যে পরবর্তী কয়েকটি সাক্ষাতেই তার পুরো জীবন, তার বিলাসবহুল পরিচয় এবং তার অহংকারী পরিবার চিরকালের জন্য এক ভয়ঙ্কর সত্যের সামনে উন্মোচিত হতে চলেছে। কড়াইল বস্তির সরু এবং আঁকাবাঁকা গলিতে পা রাখতেই সমীরের মনে হল যেন সে অন্য কোনো অজানা জগতে চলে এসেছে। শহরের চাকচিক্য আর বিশাল অট্টালিকার অহংকার এখানকার ধুলোয় পুরোপুরি মিশে গিয়েছিল। চারদিকে কাঁচা নর্দমার তীব্র দুর্গন্ধ, আবর্জনার পচা গন্ধ আর গুমোট বাতাসের এক ভয়ানক রাজত্ব কায়েম ছিল। সমীর, যে তার পুরো জীবন শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে এবং মখমলের গালিচায় কাটিয়েছিল, এই পরিবেশে তার দম মারাত্মকভাবে বন্ধ হয়ে আসছিল। সে বারবার তার জ্যাকেটের কলার ওপরে তুলছিল, যাতে দুর্গন্ধ থেকে সে কিছুটা হলেও স্বস্তি পায়, কিন্তু সব কিছুই বৃথা ছিল। তার পায়ের নিচের পিছলি কাদা আর নোংরা তাকে প্রতিনিয়ত নাড়া দিচ্ছিল। তার ইতালীয় চামড়ার দামি জুতোজোড়া এখন পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু এই মুহূর্তে তার মনোযোগ জুতোর দিকে মোটেও ছিল না। তার চোখ শুধু সেই গর্ভবতী নারীর ওপর নিবদ্ধ ছিল, যে এই নরকের মতো জায়গাতেও কোনো অভিযোগ ছাড়াই নীরবে এগিয়ে চলছিল। সমীরের মনে এক অদ্ভুত দ্বন্দ্ব এক টানা চলছিল। 7 মাসের ভারী পেট নিয়ে এই এবড়োখেবড়ো রাস্তায় হাঁটা কোনো ভয়ানক শাস্তির চেয়ে কম ছিল না। সে প্রতি কয়েক পা হাঁটার পর একটু থামত, নিজের পিঠ সোজা করত এবং একটি গভীর দীর্ঘশ্বাস নিয়ে আবার হাঁটতে শুরু করত। সমীর দূর থেকে এই যন্ত্রণাদায়ক দৃশ্য এক দৃষ্টে দেখছিল এবং জীবনের প্রথমবারের মতো তার অগাধ সম্পদের ওপর তার নিজেরই তীব্র লজ্জাবোধ হল। গলির অন্ধকার আরও বেশি গভীর হয়ে আসছিল। টিনের চাল আর ছেঁড়া প্লাস্টিকের ত্রিপল দিয়ে তৈরি কুঁড়েঘরগুলোর মাঝখান দিয়ে যাওয়ার সময় সমীর মানুষদের কোঁকানোর শব্দ শুনতে পাচ্ছিল। কিছু ছোট বাচ্চা কোনো ভালো পোশাক ছাড়াই নোংরা মাটিতে ঘুমোচ্ছিল এবং রাস্তার নেড়ি কুকুরগুলো তাদের পাশেই কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল। এটি দারিদ্র্যের সেই বীভৎস রূপ ছিল যা সমীর শুধু খবরের কাগজে বা টিভির পর্দায় দেখেছিল। আজ সেই নিষ্ঠুর বাস্তবতার একেবারে মাঝে দাঁড়িয়েছিল এবং তার আত্মায় এক গভীর যন্ত্রণা প্রথমবারের মতো পুরোপুরি ফুটে উঠছিল। আরও কিছুটা হাঁটার পর আমিনা একটি ছোট খাবারে ভ্যানের কাছে গিয়ে থামল, যেখানে রাতের বেঁচে যাওয়া বাসি খাবার খুব কম দামে বিক্রি হচ্ছিল। ভ্যানমালা একজন বৃদ্ধ মানুষ ছিল, যে নিজের ঘুমের সাথে লড়াই করে ক্রেতাদের জন্য অপেক্ষা করছিল। সমীর একটি ভাঙা দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ল এবং তীক্ষ্ণ মনোযোগ দিয়ে দেখতে লাগল। সে দেখল যে আমিনা তার মুঠোয় শক্ত করে বাঁধা কিছু কয়েন বের করল এবং সেই বৃদ্ধকে দিয়ে একটি ছোট পলিথিনে সামান্য একটু দুধ এবং চালের সাধারণ জাউ কিনে নিল। এই দৃশ্যটি খুব বেশি হৃদয় বিদারক ছিল। সমীরের মনে হল যে হয়তো আমিনা সেই খাবারটুকু নিজের জন্য কিনছে, কারণ সারা রাত কঠোর পরিশ্রমের পর তার প্রচণ্ড খিদে পাওয়ার কথা। কিন্তু তখনই সে দেখল আমিনা ভ্যানে রাখা কিছু শুকনো বিস্কুটের দিকে খুব লোভাতুর দৃষ্টিতে তাকাল। সে বিস্কুটের দিকে নিজের হাত বাড়াল, কিন্তু তারপর হঠাৎ করেই থেমে গেল। সে তার হাতে থাকা অবশিষ্ট কয়েনগুলো পুনরায় গুনল এবং একটি গভীর দীর্ঘশ্বাস ছেড়ে হাত গুটিয়ে নিল। সে নিজের খিদেকে জোর করে মেরে ফেলল, যাতে সে বেঁচে যাওয়া সামান্য টাকাটা অন্য কোনো খুব জরুরি কাজের জন্য বাঁচিয়ে রাখতে পারে। এই দৃশ্যটি সমীরের বুকে তীক্ষ্ণ ছুরির মতো গভীরভাবে বিঁধে গেল। একজন গর্ভবতী নারী যে দুবেলা রুটির জন্য সংগ্রাম করছিল, সে নিজের খিদেকে পুরোপুরি উপেক্ষা করেছিল। সমীরের মনে পড়ল কিভাবে সে তার বিলাসবহুল রেস্তোরাঁয় দামি খাবারের অর্ধেকটাই ফেলে দিত, শুধু এই কারণে যে স্বাদ তার একটু পছন্দ হতো না। আজ সে খুব ভালোভাবে বুঝতে পারছিল যে অন্যের একটি দানাও এই বস্তির মানুষের জন্য জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য কিভাবে নির্ধারণ করে দেয়। তার হৃদয় খুব ভারী হয়ে উঠছিল এবং চোখ জলে ভিজে গিয়েছিল।
আমিনা খাবার এবং ওষুধ নিয়ে আবার সেই অন্ধকার এবং আঁকাবাঁকা গলিতে হারিয়ে যেতে লাগল। সমীরের এখন ভয় হতে লাগল যে সে হয়তো এই গোলকধাঁধায় তাকে চিরতরে হারিয়ে ফেলবে। এখানকার নিস্তব্ধতা এতটাই ভয়ানক ছিল যে সমীরের নিজের জুতোর শব্দেই নিজের ভয় লাগতে শুরু করেছিল। তার মনে হচ্ছিল যেন এই দেওয়ালগুলো, এই জরাজীর্ণ কুঁড়েঘরগুলো তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে এবং তার ধনী হওয়ার মজা ওড়াচ্ছে। হঠাৎ একজন মাতাল লোক টলটলে করে গলির অন্ধকার কোণ থেকে বের হল এবং আমিনার দিকে এগোতে লাগল। সমীরের রক্ত রাগে ফুটতে শুরু করল। সে তার হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করল এবং সেই লোকটিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সামনে এগিয়ে যাওয়ার উপক্রম করল। কিন্তু আমিনা এই ঘটনায় একেবারেই ঘাবড়াল না। সে তার ক্লান্ত চোখ দিয়ে সেই মাতালকে একটি কঠোর সতর্কমূলক দৃষ্টিতে দেখল এবং কোনো কথা না বলে অত্যন্ত সাহসিকতার সাথে বুক চিতিয়ে তার পাশ দিয়ে চলে গেল। সেই মাতালও তার চোখের এই সাহস দেখে সেখানেই থমকে থেমে গেল এবং বিড়বিড় করতে করতে অন্যদিকে ঘুরে চলে গেল। সমীর তার এই মানসিক দৃঢ়তা দেখে পুরোপুরি অবাক হয়ে গেল। সমীর ভাবতে বাধ্য হল যে একজন নারী যার কাছে না আছে টাকা, না আছে ক্ষমতা আর না আছে কোনো ধরনের নিরাপত্তা, সে এত নিডর কিভাবে হতে পারে। সে তো জীবনে সবসময় এটাই দেখে এসছে যে যারা গরিব হয় তারা ভীতু এবং অসহায় প্রকৃতির হয়। কিন্তু আমিনা তার এই নিচু চিন্তাভাবনাকে পুরোপুরি চুরমার করে দিয়েছিল। তার ভেতরে এমন এক আধ্যাত্মিক শক্তি ছিল যা হয়তো সমীরের সমস্ত সম্পদ মিলেও কিনতে পারত না। হাঁটতে হাঁটতে আমিনা একটি সরকারি কলের কাছে থামল, যেখান থেকে নোংরা জল ফোঁটায় ফোঁটায় পড়ছিল। সে তার 2 হাত অঞ্জলি করে সেই জল নিজের মুখে ছিটিয়ে নিজের সারাদিনের ক্লান্তি দূর করার চেষ্টা করল। জলের কিছু ফোঁটা তার মুখ গড়িয়ে তার সুতির শাড়িতে গিয়ে পড়ছিল। সমীরের এটা দেখে খুব ঘেন্না হল যে সে এত দূষিত জল নিজের মুখে ব্যবহার করছে, কিন্তু আমিনার মুখে এক অদ্ভুত স্বস্তি ফুটে উঠেছিল। সে সেই কলের কাছে দাঁড়িয়ে একটি গভীর শ্বাস নিল এবং তারপর নিজের বুকে সেই খাবারের পলিথিনটা চেপে ধরল। সমীরের মন প্রশ্নের এক ভয়ানক ঝড়ে আটকে ছিল। সে কোনোভাবেই বুঝতে পারছিল না যে এই নারী শেষ পর্যন্ত কার জন্য এত বড় আত্মত্যাগ করে যাচ্ছে। তার স্বামী তো অনেক আগেই মারা গেছে। যেমনটি তার ফাইলে স্পষ্ট লেখা ছিল, তাহলে সে এত রাতে কার জন্য এই খাবার আর ওষুধ নিয়ে যাচ্ছে? তার কি অন্য কোনো বাচ্চা আছে, বা এমন কেউ আছে যে তার চেয়েও অনেক বেশি অসহায় এবং নিরুপায়? সমীরের কৌতূহল এখন এমন এক পাগলামির পর্যায়ে পৌঁছে গিয়েছিল যা সে যে কোনো মূল্যে খুব দ্রুত শান্ত করতে চাইছিল। এক মুহূর্তের জন্য সমীরের মনে এই ভাবনা এলো যে সে সরাসরি সামনে গিয়ে আমিনার কাছে সব সত্যিটা জিজ্ঞেস করে নেয়। সে তাকে নিজের টাকার লোভ দেখিয়ে এই নরকের মতো জায়গা ছেড়ে তার সাথে চলে যেতে বলতে পারত, কিন্তু এমন কিছু একটা ছিল যা তাকে পেছন থেকে বাধা দিচ্ছিল। তার মনে হল যে সে যদি এমনটা করে তবে সে সেই নারীর আত্মসম্মানে অনেক বড় আঘাত করবে। যে নারী লাখ টাকার ঘড়ি অবলীলায় প্রত্যাখ্যান করেছিল, সে আমিনার এই পবিত্র জীবনে এমন কোনো অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করতে চাইছিল না যার ফলে সে তার চোখে আরও বেশি নিচে নেমে যায়। এখন বস্তির সেই অংশটি চলে এসেছিল যেখানে ঘরগুলোর অবস্থা সবচেয়ে বেশি খারাপ ছিল। এখানে পয়ঃপ্রণালীর নোংরা জল সরাসরি গলিতে বইছিল এবং পোকামাকড় নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছিল। সমীর বিশ্বাস করতে পারছিল না যে মানুষ এমন ভয়ানক পরিস্থিতিতেও কিভাবে বেঁচে থাকতে পারে। এটি কর্ম এবং নিয়তির এমন এক নিষ্ঠুর খেলা ছিল যা বোঝা তার অহংকারী বুদ্ধির অনেক বাইরে ছিল। সে মনে মনে ভগবান কাছে জিজ্ঞেস করল যে শেষ পর্যন্ত এই মাসুম এবং ভালো নারী এমন কি বড় পাপ করেছিল যার এত ভয়ানক শাস্তি সে এখন পাচ্ছে। রাতের প্রায় 2টো বেজে গিয়েছিল, কিন্তু কড়াইল বস্তির এই গুলিগুলোতে দারিদ্র্য কখনো শান্তিতে ঘুমাত না। কোথাও থেকে কোনো বাচ্চার কান্নার মৃদু শব্দ ভেসে আসছিল, তো কোথাও থেকে কোনো অসুস্থ বৃদ্ধের একটানা কাশির শব্দ। এই শব্দগুলো সমীরের আত্মাকে গভীরভাবে নাড়িয়ে দিচ্ছিল। সে এমন একজন মানুষ ছিল যে তার কারখানা থেকে বেরোয়া বিষাক্ত কালো ধোঁয়া সম্পর্কে কখনো একটিবারও ভাবেনি, যা হয়তো এই রকমই কোনো গরিবদের বস্তিতে যায়।
আজ প্রথমবারের মতো সে নিজের ব্যবসায়িক সাম্রাজ্য এবং নিজের নিষ্ঠুর সফলতার উপর খুব গভীর এবং সত্যি ঘৃণা অনুভব করছিল। আমিনা হঠাৎ একটি জীর্ণ এবং কাঠের খুঁটির ওপর ভর করে থাকা কোনো একটা কুঁড়েঘরের সামনে গিয়ে থামল। সেই কুঁড়েঘরের ছাদে একটা বড় নীল রঙের প্লাস্টিকের ত্রিপল বাঁধা ছিল, যা রাতের বাতাসে উড়ছিল। কুঁড়েঘরের দরজা কাঠের কিছু ভাঙা তক্তা দিয়ে তৈরি ছিল, যাকে একটি পুরনো দড়ির সাহায্যে শক্ত করে বাঁধা হয়েছিল। সমীর কিছুটা দূরে রাখা একটি বড় আবর্জনার ডাস্টবিনের আড়ালে নিজেকে লুকিয়ে পড়ল এবং শ্বাস আটকে দেখতে লাগল। এই জায়গাটি এতটাই করুণ ছিল যে এটি দেখেই যে কোনো সাধারণ মানুষের আত্মা ভয়ে শিউরে উঠবে। আমিনা খুব ধীরে ধীরে সেই ভাঙা দরজার দড়ি খুলল, যাতে ভেতরে ঘুমানো মানুষের ঘুমের একটুও ব্যাঘাত না ঘটে। সে দরজাকে হালকা করে সরালো এবং ভেতরে প্রবেশ করল। সমীর দেখল যে কুঁড়েঘরের ভেতরে একটি মৃদু হারিকেন জ্বলছে, যার হলুদ আলো টিনের দেয়ালে এক অদ্ভুত বিষণ্ণতা ছড়াচ্ছিল। সমীরের হৃৎস্পন্দন খুব দ্রুত হয়ে গিয়েছিল। সে জানতে চাইছিল যে এই পৃথিবীর সবচেয়ে ভয়ানক নরকে শেষ পর্যন্ত কোন মানুষটি থাকে, যার জন্য এই গর্ভবতী নারী নিজের জীবন পর্যন্ত বাজি রাখছে। বাইরে দাঁড়িয়ে থাকা সমীরের কাছে রাতের কনকনে বাতাস এখন আরও বেশি ঠান্ডা এবং তীক্ষ্ণ মনে হচ্ছিল। তার পুরো শরীর এক অদ্ভুত শিহরণে থরথর করে কাঁপছিল, কিন্তু সে সেখান থেকে 1 ইঞ্চিও নড়তে প্রস্তুত ছিল না। তার চোখে এমন এক সত্য জানার তীব্র বাসনা ছিল যা তার রাতের ঘুম পুরোপুরি কেড়ে নিয়েছিল। তার ভেতরের সেই কঠোর এবং অনুভূতিহীন বিলিয়ানের এখন পুরোপুরি মরে গিয়েছিল এবং তার জায়গা নিয়েছিল একজন চরম অস্থির মানুষ। সমীরের মনে পড়তে লাগল কিভাবে তার সৎমা রোকেয়া সবসময় গরিবদের রাস্তার পোকামাকড় বলে ডাকত। সে সমীরের মনে ছোটবেলা থেকেই এই বিষ ঢুকিয়ে দিয়েছিল যে গরিব লোকেরা শুধু মানুষের সহানুভূতি আদায় করে, ধনী লোকেদের লুট করার কাজ করে। কিন্তু আজ আমিনার জীবন নিজের চোখে দেখে রোকেয়ার সেই সমস্ত শিক্ষা মিথ্যে এবং অন্তঃসার শূন্য প্রমাণিত হচ্ছিল। সমীর অনুভব করল যে আসল দারিদ্র্য টাকার নয়, বরং আবেগ এবং করুণার হয়। আর এই ক্ষেত্রে তার পুরো পরিবার কড়াইল বস্তির এই অভুক্ত লোকেদের চেয়েও 1000 গুণ বেশি গরিব এবং কাঙাল ছিল। কুঁড়ে ঘরের ভেতর থেকে একটি মৃদু এবং কোঁকানোর শব্দ আসল, যেন কেউ যন্ত্রণায় ছটফট করে বিড়বিড় করছে। আমিনার মিষ্টি এবং সান্ত্বনাদায়ক কণ্ঠস্বর সাথে সাথে সেই কোঁকানি শান্ত করার চেষ্টা করল। সমীর দেওয়ালের একটি ছোট্ট ফুটো দিয়ে তার এক চোখ লাগাল এবং ভেতরের দৃশ্য খুব মনোযোগ দিয়ে দেখতে লাগল। সে দেখল যে কুঁড়ে ঘরের মেঝেতে একটি পুরনো এবং ছেঁড়া মাদুর পাতা আছে, যার উপর কেউ একজন শুয়ে আছে। আমিনা খুব স্নেহের সাথে সেই শুয়ে থাকা মানুষের কপালে হাত বোলাচ্ছিল। সমীরের বুক দ্রুত কাঁপতে লাগল যখন সে দেখল যে সেই মানুষটি কোনো বাচ্চা নয়, বরং একজন বয়স্ক বৃদ্ধা। আমিনা হারিকেনের আলোকে একটু বাড়িয়ে দিল, যাতে সে সেই নারীকে ঠিকমতো ওষুধ খাইয়ে দিতে পারে। যেই আলো সেই বৃদ্ধার মুখের ওপর গিয়ে পড়ল, সমীরের মনে হল তার বুকে কেউ একটি ভারী হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করেছে। তার শ্বাস নেওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেল এবং তার চোখ বিস্ময়ে স্থির হয়ে রইল। এই যন্ত্রণাদায়ক বস্তির মাঝে সেই টিনের কুঁড়ে ঘরে আমিনা যে বৃদ্ধার এত স্নেহ এবং নিষ্ঠার সাথে সেবা করছিল, তার মুখ সমীরের কাছে কোনো অচেলা মুখ ছিল না। সেই ভয়ানক অন্ধকারে এমন এক সত্য লুকিয়েছিল, যা জানার পর সমীরের পুরো পৃথিবী তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হচ্ছিল। সমীর নিজের মুখে হাত শক্ত করে চাপা দিল, যাতে তার মুখ থেকে কোনো চিৎকার না বেরিয়ে যায়। তার চোখ থেকে জীবনের প্রথমবারের মতো জল গড়িয়ে পড়ল, কারণ এই রহস্য শুধু চমকে দেওয়ার মতোই ছিল না, বরং এটি তার নিজের আপন রক্তের কারো সাথে জড়িত ছিল। যেই সেই নারীর মুখ পুরোপুরি আলোতে আসল, সমীরের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে কোনো অচেনা কেউ ছিল না, বরং সে ছিল তার নিজের আপন গর্ভধারিণী মা রহিমা খাতুন, যে মাকে সে লন্ডনের সবচেয়ে দামি হাসপাতালে নিরাপদ বলে মনে করছিল। সে এই দুর্গন্ধযুক্ত বস্তিতে অনাথ অবস্থায় পড়েছিল। রহিমা খাতুনের সেই সুন্দর এবং শান্ত মুখ এখন পুরোপুরি বদলে গিয়েছিল। তাদের মুখ এবং ঘাড়ে আগুনে পোড়ার খুব ভয়ানক এবং গভীর দাগ ছিল,
যা কোনো বড় এবং মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষ্য দিচ্ছিল। কিন্তু সেই দাগগুলোর পরও একজন ছেলের পক্ষে নিজের মাকে চিনতে মোটেও কষ্ট হয়নি। তাদের চোখ, তাদের গালের গড়ন এবং তাদের কপালের তিল এখনও ঠিক একই রকম ছিল। সমীরের মনে হল যেন কেউ তার বুকে হাজারো সূচ একসঙ্গে বিঁধিয়ে দিয়েছে। এটি এমন এক ভয়ানক সত্য ছিল যা তার চোখ দেখেও কিছুতেই মেনে নিতে পারছিল না। সমীরের মন অবশ হয়ে গেল এবং পুরনো স্মৃতি কোনো চলচ্চিত্রের মতো তার চোখের সামনে ঘুরতে লাগল। তার সৎমা রোকেয়ার সেই সমস্ত মিথ্যে কথা মনে পড়তে লাগল, যা সে বছরের পর বছর ধরে তাকে বলে আসছিল। রোকেয়াই সামিরকে বিশ্বাস করিয়েছিল যে রহিমার মানসিক অবস্থা খুব খারাপ এবং তার বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন। সামির প্রতি মাসে তার চিকিৎসা এবং যত্নের নামে কোটি কোটি টাকা রোকেয়ার অ্যাকাউন্টে পাঠাত। আজ সে খুব ভালোভাবে বুঝতে পারছিল যে সেই সমস্ত টাকা শুধু রোকেয়ার লোভ এবং বিলাসবহুল জীবনের ইন্ধন যোগাচ্ছিল। কুঁড়েঘরের ভেতরে আমিনা একটি ভেজা এবং খসখসে কাপড় দিয়ে রহিমা খাতুনের মুখ খুব স্নেহের সাথে মুছিয়ে দিচ্ছিল। রহিমার চোখে এক অদ্ভুত শূন্যতা ছিল, যেন তিনি তার স্মৃতি এবং অতীত পুরোপুরি ভুলে গেছেন। আমিনা তাকে খুব আদরের সাথে মা বলে ডাকল। তখন রহিমার ঠোঁটে এক নির্দোষ হাসি ফুটে উঠল। এটি এমন এক হাসি ছিল যা দেখার জন্য সামিরের চোখ বছরের পর বছর ধরে তীব্র তৃষ্ণার্ত ছিল। একজন দলিত এবং গরিব নারী, যার এই পরিবারের সাথে কোনো সম্পর্কই ছিল না, সে সামিরের মাকে তার ভালোবাসা এবং পরম সম্মান দিচ্ছিল। রহিমা তার কাঁপতে থাকা হাত দিয়ে তার পোড়া দাগগুলো ছুঁচ্ছিলেন এবং কিছু অস্পষ্ট শব্দে বিড়বিড় করছিলেন। আমিনা তাকে সান্ত্বনা দিতে দিতে তার হাত নিজের হাতে নিল এবং খুব মিষ্টি স্বরে তাকে শান্ত করল। তারপর সে সেই পলিথিনটি খুলল যেটাতে সে ভ্যান থেকে কেনা দুধ এবং খাবার নিয়ে এসেছিল। সে নিজের হাতে খুব সাবধানে সেই খাবার নিজের মায়ের মতো সেই বৃদ্ধাকে খাওয়াতে লাগল। সমীর এটা দেখে হাউ মাউ করে কাঁদতে লাগল যে কিভাবে একজন অভুক্ত এবং গর্ভবতী নারী নিজের মুখের খাবার অন্য কাউকে খাওয়াচ্ছে। সমীরের হাঁটু আর ভর নিতে পারল না এবং সে সেই নোংরা এবং দুর্গন্ধযুক্ত দেওয়ালে ভর দিয়ে নিচে বসে পড়ল। তার নিজের ছোটবেলার কথা মনে পড়ছিল, যখন তার মা তাকে বুকে জড়িয়ে আদর করে ঘুম পাড়াতেন। রহিমার পোশাকে সবসময় চন্দন এবং গোলাপের খুব মিষ্টি গন্ধ থাকত, কিন্তু আজ সে সেই মাকেই এই স্যাঁতসেঁতে এবং আবর্জনার দুর্গন্ধের মাঝে দেখতে বাধ্য হচ্ছিল। সমীরের পুরো অস্তিত্ব, তার অহংকার এবং তার সম্পদ আজ পৃথিবীর সবচেয়ে নিরর্থক এবং তুচ্ছ জিনিস বলে মনে হচ্ছিল। সে নিজেকে নিজের মায়ের সবচেয়ে বড় অপরাধী বলে মনে করছিল। তার মনে পড়ল কিভাবে রোকেয়া ঘরে নিজের আধিপত্য জমানোর পর রহিমাকে পাগল প্রমাণ করার গভীর ষড়যন্ত্র করেছিল। সমীর সেই সময় নিজের ব্যবসাকে প্রসারিত করার অন্ধ দৌড়ে এতটাই মগ্ন ছিল যে সে রোকেয়ার কথায় চোখ বন্ধ করে ভরসা করে নিয়েছিল। সে একবারও জানার চেষ্টা করেনি যে তার মা বাস্তবে কোথায় আছেন এবং কী অবস্থায় আছেন। ব্যবসায়িক সফলতা এবং টাকার খিদে তাকে নিজের গর্ভধারিণী মায়ের কাছ থেকে এতটাই দূরে সরিয়ে দিয়েছিল যে আজ নিজের চেহারার প্রতি তার চরম ঘৃণা এবং বিতৃষ্ণা আসছিল। দেওয়ালের ফাঁক দিয়ে সমীর দেখল যে আমিনা এখন রহিমার হাতের পোড়া জায়গাগুলোতে সেই সস্তা মলম খুব যত্ন করে লাগাচ্ছে। সমীরের মন দ্রুত কাজ করতে শুরু করল এবং সে বুঝতে পারল যে এই আগুন কোনো সাধারণ দুর্ঘটনা হতে পারে না। রোকেয়া শুধু সম্পত্তি দখল করার জন্যই তার মাকে বের করে দেয়নি, বরং সে তাকে প্রাণে মারার এক ভয়ানক ষড়যন্ত্র করেছিল। এই কথা ভেবেই সমীরের শরীরে রক্ত ফুটতে লাগল এবং তার চোখে খুন চেপে গেল। রোকেয়ার এই পাপ এতটাই বড় ছিল যে তার কোনো ক্ষমা কখনোই হতে পারে না। এখানেই সমীর জীবনে প্রথমবারের মতো কর্ম এবং নিয়তির সেই মহান এবং অব্যর্থ চক্রের আসল অর্থ বুঝতে পারল। তার নিজের সৎ মা, যে তারই ঘরে তার সাথে থাকত, সে রহিমাকে আগুনে ঠেলে দিয়ে রাস্তায় মরার জন্যে ফেলে দিয়েছিল। আর অন্যদিকে একজন সম্পূর্ণ অচেনা, একজন অসহায় এবং গরিব নারী সেই জ্বলন্ত আগুন থেকে তাকে উদ্ধার করেছিল এবং নিজের প্রাণের পরোয়া না করে তাকে আশ্রয় দিয়েছিল।
এটি ভগবানেরই কোনো নিখুঁত বিচার ছিল, যেখানে ধনী লোকেরা রাক্ষস হয়ে গিয়েছিল আর কুঁয়ে ঘরে থাকা একজন গরিব নারী স্বয়ং দেবীর রূপ ছিল। আমিনার খাবারের পলিথিন পুরোপুরি খালি করে দিল এবং এটা নিশ্চিত করল যে রহিমার পেট যেন ভালোভাবে ভরে যায়। সে নিজের জন্য এক লোকমাও বাঁচিয়ে রাখল না। খাবার খাওয়ার পর রহিমা আমিনার গালে চুমু খেলেন এবং তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। এই দৃশ্য দেখে সমীরের হৃদয় পুরোপুরি গলে গেল। যে নারীকে সে গতকাল পর্যন্ত কেবল নিচু পদের পরিচ্ছন্নতা কর্মী বলে মনে করত, আজ সে তার চোখে পৃথিবীর সবচেয়ে মহান এবং সম্মানীয় নারী হয়ে উঠেছিল। আমিনা এবার রহিমার কাছে বসে পড়ল এবং নিজের ফোলা পেটে হাত বুলিয়ে তার সাথে কথা বলতে লাগল। সে রহিমাকে বলল যে তার অনাগত শিশু খুব ভাগ্যবান হবে, কারণ সে একজন দাদিমার ভালোবাসা এবং আশীর্বাদ পাবে। রহিমা কিছু বুঝতে পারছিলেন না, তবে তিনি তার পোড়া এবং কাঁপতে থাকা হাত দিয়ে আমিনার পেট ছুলেন। এই পবিত্র স্পর্শ দেখে সমীরের চোখ দিয়ে কান্নার আরও একটি তীব্র ধারা বেরিয়ে এলো। সে তার পরিবারের এই অদ্ভুত কিন্তু সুন্দর সম্পর্ককে এই ভয়ানক জায়গায় গড়ে উঠতে দেখে বিস্মিত এবং আবেগপ্রবণ ছিল। সমীর নিজের ওপর এক ভয়ানক দম বন্ধ করা এবং লজ্জাজনক অনুভূতি বোধ করছিল। সে এই শহরের সবচেয়ে বড় কোটিপতি ছিল, যার কাছে থাকার জন্য অনেকগুলো প্রাসাদ এবং চাকরবাকর ছিল, কিন্তু তার নিজের আসল মা একটি টিনের কুঁড়েঘরে একজন পরিচ্ছন্নতা কর্মীর করুণায় বেঁচেছিলেন। তার সমস্ত টাকা এবং তার মর্যাদা আজ তাকে ভেতর ভেতর ফাঁপা এবং অসৎ প্রমাণ করছিল। তার মনে তীব্র আকাঙ্ক্ষা জাগল যে সে এখনই দরজায় লাথি মেরে ভেঙে ভেতরে চলে যায়। সে চাইছিল আমিনার পায়ে পড়ে হাউমাউ করে কাঁদতে এবং নিজের মাকে দু হাতে তুলে এখনই শহরের কোনো বড় হাসপাতালে নিয়ে যেতে। সে তার সমস্ত সম্পদ এই আমিনার এক মুহূর্তের জন্য বিলিয়ে দিতে প্রস্তুত ছিল, কিন্তু তার পায়ে এক অদ্ভুত আড়ষ্ঠতা ছিল এবং ভয়ে তাকে আটকে রেখেছিল। সে বুঝতে পারছিল না যে এই দুই নির্দোষ নারীর মুখোমুখি কোন মুখে দাঁড়াবে। সমীর জানত যে সে যদি হঠাৎ তাদের সামনে যায় তবে রহিমা ভয় পেতে পারেন, কারণ তার স্মৃতিশক্তি চলে গেছে এবং তিনি গভীর মানসিক আঘাতে আছেন। এছাড়া তাকে রোকেয়ার হাত থেকেও নিজের মাকে বাঁচাতে হবে। রোকেয়া যদি একটুও টের পায় যে রহিমা এখনও বেঁচে আছেন, তবে সে তার গুন্ডাদের পাঠিয়ে তাকে এবং আমিনাকে চিরতরে শেষ করে দিতে পারে। তাই সমীরকে তার আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং খুব ভেবে চিনতে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। তার মা, যিনি একসময় দামি রেশমের শাড়ি এবং হীরার গয়না পরতেন, আজ একটি ছেঁড়া এবং পুরনো সুতির কম্বলে জড়িয়েছিলেন। এটা দেখে সমীরের গায়ের লোম খাড়া হয়ে গেল। সে শপথ নিল যে সে এই অবিচারকে সমূলে উৎপাটন করেই ছাড়বে, এর জন্য তাকে যাই করতে হোক না কেন। সমীর তার দুই হাতের মুঠো এত জোরে চেপে ধরল যে তার নিজের নখগুলোই তার হাতের তালুতে গভীরভাবে বিঁধে গেল। তার হাতের তালু থেকে কয়েক ফোঁটা রক্ত বেরিয়ে আসতে লাগল, কিন্তু তার বুকে ওঠা ব্যথার কাছে এই শারীরিক ব্যথা একেবারেই নগণ্য ছিল। রকেয়ার প্রতি তার ঘৃণা এখন এক আগ্নেয়গিরির রূপ নিয়েছিল, যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারত। সে ঠিক করে নিল যে সে নিজের মায়ের প্রতিটি চোখের জল এবং আমিনার প্রতিটি আত্মত্যাগের দাম সেই পাপী নারীর কাছ থেকে খুব ভয়ানকভাবে আদায় করবে। আমিনা তার কাজ শেষ করে রহিমাকে সেই পাতলা এবং নোংরা মাদুরে শুইয়ে দিচ্ছিল। সে রহিমার মাথা নিজের কোলে রাখল এবং খুব মৃদু স্বরে একটি মিষ্টি ঘুমপাড়ানি গান গাইতে লাগল। এটি কোনো সাধারণ গান ছিল না, এটি হুবহু সেই পুরনো গান ছিল যা রহিমা ছোটবেলায় সমীরকে ঘুম পাড়ানোর জন্য গাইতেন। সমীরের কানে যখন সেই সুর পৌঁছল, তখন তার বুক পুরোপুরি ভেঙে গেল। সে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল এবং নিজের মুখ দু হাত দিয়ে চেপে ধরে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। ঢাকার এই সবচেয়ে বড় এবং নিষ্ঠুর কোটিপতিকে আজ কড়াইল বস্তির এই নোংরা এবং অন্ধকার গলিতে হাউমাউ করে কাঁদতে দেখার কেউ ছিল না। তার চোখের জল গড়িয়ে সেই ধুলো এবং কাদায় মিশে যাচ্ছিল, যেখানে তার মা নিজের জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক দিনগুলো কাটিয়েছেন।
আমিনা নিজেকে সেই পুরনো এবং পাতলা সুতির শাড়িতে জড়িয়ে নিল, যা এই হাড় কাঁপানো শীত ঠেকানোর জন্য একেবারেই যথেষ্ট ছিল না। সে নিজে শীতে থরথর করে কাঁপছিল, কিন্তু সে কুঁড়ে ঘরে থাকা সেই একমাত্র এবং মোটা কম্বলটি রহিমার গায়ে ভালোভাবে জড়িয়ে দিয়েছিল, যাতে তার ঠান্ডা না লাগে। তার এই নিঃস্বার্থ মনোভাব এই নরকের মতো জায়গাতেও কোনো স্বর্গীয় আলোর মতো জ্বলজ্বল করছিল। সমীর এখন এই ব্যাপারটা বুঝতে পেরেছিল যে সে এখানে এই গলিতে লুকিয়ে সারা রাত কাটাতে পারবে না। সে যদি এখানে বেশি দেরি করে তবে বস্তির লোকেদের তার উপর সন্দেহ হতে পারে, এবং এতে আমিনা এবং তার মা দুজনেরই জীবনের অনেক বড় ঝুঁকি তৈরি হতে পারে। তাকে আবার তার সেই মিথ্যে এবং বিচক্ষণ দুনিয়াতেই ফিরে যেতে হবে, যাতে সে রোকেয়ার বিরুদ্ধে একটি মজবুত এবং নিরাপদ পরিকল্পনা তৈরি করতে পারে। সমীর নিজের চোখের জল মুছল এবং শেষবারের মতো সেই কুঁড়েঘরের ফাঁক দিয়ে নিজের মায়ের মুখ প্রাণ ভরে দেখল। সে খুব ধীর এবং সতর্ক পায়ে আবার সেই অন্ধকার গলিগুলোর দিকে ফিরে চলল, যেদিক থেকে সে এসেছিল। এখন তার এই গলিগুলোর কাদা এবং দুর্গন্ধ নিয়ে কোনো অভিযোগ বা ঘৃণাবোধ হচ্ছিল না। এর বিপরীতে সে এই বস্তি এবং এর মানুষদের কাছে ঋণী মনে করছিল। এই নোংরা এবং এই দুর্গন্ধই তার মাকে সেই সময় বাঁচিয়ে রেখেছিল, যখন তার নিজের কোটি টাকার প্রাসাদ তাকে মরার জন্য বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সমীরের পা এখন আগের চেয়ে বেশি ভারী, এবং তার উদ্দেশ্য আগের থেকে কোথাও বেশি দৃঢ় এবং ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। গাড়ির ভেতরে সেই বিলাসবহুল এবং দামি চামড়ার গন্ধ আজ তার কাছে খুব বেশি বিষাক্ত এবং বমি উদ্রেককারী মনে হচ্ছিল। সে তার লাল এবং ফোলা চোখ দিয়ে সেই ভবনের দিকে তাকাল যেখানে রোকেয়া থাকত। সমীর মনে মনে এক অত্যন্ত ভয়ঙ্কর শপথ নিল যে সে নিজের মায়ের প্রতিটি কষ্টের কড়ায় গণ্ডায় প্রতিশোধ নেবে। প্রাসাদের মূল দরজা দিয়ে ভেতরে পা রাখতেই সেখানকার প্রতিটি দামি জিনিসের প্রতি তার ভয়ানক বিতৃষ্ণা আসতে লাগল। ছাদ থেকে ঝোলানো বিশাল ঝাড়বাতি এবং দেয়ালে টাঙানো কোটি টাকার পেইন্টিং এখন তার কাছে কেবল এক নিষ্ঠুর লোক দেখানো প্রতীক মনে হচ্ছিল। তার মনে হচ্ছিল যেন এই পুরো বাড়ির ভিত মিথ্যে, প্রতারণা এবং তার নিজের আপন মায়ের নির্দোষ চোখের জলের উপর স্থাপিত। এখানকার বাতাসে তার দম বন্ধ হওয়ার অনুভূতি হচ্ছিল। সে সোজা তার ব্যক্তিগত স্টাডি রুমে গেল এবং ভেতর থেকে দরজা শক্ত করে বন্ধ করে দিল। সে তার সৎমা রোকেয়ার মুখোমুখি হওয়া থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করল, কারণ তার ভয় ছিল যে সে রাগের মাথায় নিজের নিয়ন্ত্রণ না হারিয়ে ফেলে। সে তার সিন্ধুক খুলল এবং সেই সমস্ত পুরনো নথিপত্র বের করল যা তার মায়ের চিকিৎসা এবং লন্ডন যাওয়ার সাথে যুক্ত ছিল। সমীরের চোখ সেই ফাইলগুলোর ওপর দিয়ে দ্রুত দৌড়াচ্ছিল, এবং প্রতিটি পৃষ্ঠা তাকে নিজের বোকামি এবং রোকেয়ার ভয়ানক ষড়যন্ত্রের এক নতুন এবং তিক্ত প্রমাণ দিচ্ছিল। এক মুহূর্ত নষ্ট না করে সমীর তার সবচেয়ে বিশ্বস্ত এবং গুপ্ত প্রাইভেট ডিটেকটিভকে ফোন করল। সে ডিটেকটিভকে কড়া নির্দেশ দিল যে তার আজ রাতের মধ্যেই রোকেয়ার প্রতিটি পুরনো রহস্যের উন্মোচন চাই। সে বলল যে আমাকে এটা জানতে হবে যে সেই ভয়ঙ্কর রাতে আসলে কি ঘটেছিল, যখন আমার মাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, এবং আগুন কিভাবে লেগেছিল। ফোন রাখার পর সমীর নিজের চেয়ারে ধপ করে বসে পড়ল এবং নিজের হাত দিয়ে মাথা চেপে ধরল। ডিটেকটিভের রিপোর্টের জন্য অপেক্ষা করতে করতে সমীরের মনে বারবার আমিনার সেই পরিশ্রান্ত কিন্তু শান্ত মুখ ভেসে আসছিল। সে ভাবছিল যে কিভাবে একজন নারী, যার কাছে নিজের জন্যে পর্যাপ্ত খাবার এবং সুবিধা নেই, সে কোনো অচেনা বৃদ্ধার জন্য এত বড় আত্মত্যাগ করছে। সমীরের চোখে আমিনার পবিত্র আত্মা এবং রোকেয়ার বিষাক্ত এবং লোধী স্বভাবের মধ্যকার সেই ভয়ানক পার্থক্য খুব স্পষ্টভাবে ধরা পড়ছিল। তার কর্মের নীতির ওপর পূর্ণ বিশ্বাস চলে এসেছিল, যাই দুই নারীকে একসাথে দাঁড় করিয়ে দিয়েছিল। পরদিন দুপুর নাগাদ ডিটেকটিভ সমীরের ডেস্কে একটি অত্যন্ত গোপনীয় এবং চাঞ্চল্যকর ফাইল এনে রাখল। সেই ফাইল পড়তে পড়তেই সমীরের পায়ের তলা থেকে মাটি পুরোপুরি সরে গেল, এবং সত্যটি তার অনুমানের চেয়েও কোথাও বেশি ভয়ানক ছিল। রিপোর্টে স্পষ্টভাবে লেখা ছিল যে রোকেয়া লোভে পড়ে হাসপাতালের দুর্নীতিগ্রস্ত ডাক্তারদের কোটি টাকার ঘুষ দিয়েছিল,
সে এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে রহিমাকে ধীর গতির বিষ দিয়ে মানসিকভাবে অসুস্থ এবং পাগল প্রমাণ করে দিয়েছিল, যাতে সে সহজেই চৌধুরী পরিবারের পুরো সম্পত্তি নিজের দখলে নিতে পারে। ফাইলের পরের পাতাগুলোতে সেই আগুনের উল্লেখ ছিল, যা রোকেয়া তার গুন্ডাদের সাহায্যে ইচ্ছে করে লাগিয়েছিল। সে রহিমাকে বাড়ির পেছনের অংশে থাকা একটি পুরনো ঘরে আটকে রেখেছিল এবং তারপর সেখানে আগুন লাগিয়ে দিয়েছিল। যখন রহিমা মারাত্মকভাবে পুড়ে যান এবং অর্ধমৃত হয়ে যান, তখন রোকেয়ার গুন্ডারা তাকে একটি ভয়ানক ঝড়ের রাতে ঢাকার বাইরের এলাকায় রাস্তার ধারে মরার জন্য ফেলে দিয়েছিল। এই সম্পূর্ণ তথ্য পড়তে পড়তে সমীরের শরীর রাগে কাঁপতে লাগল এবং তার চোখ দিয়ে রক্তাশ্রু বইতে লাগল। সেই ফাইলেই এই কথাটিও বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছিল যে আমিনা রহিমাকে কতটা যন্ত্রণাদায়ক অবস্থায় উদ্ধার করেছিল। সেই ভয়ঙ্কর রাতে যখন মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, আমিনা নিজের স্বামীর মৃত্যুর পর কাজ থেকে ফিরছিল। সে নিজে গর্ভবতী ছিল এবং শোকে ডুবেছিল। তখনই সে রাস্তার ধারে আবর্জনার স্তূপের কাছে একটি জ্বলন্ত বৃদ্ধাকে ছটপট করতে দেখে। শহরের ধনী লোকেরা নিজেদের গাড়িতে করে সেখান দিয়ে যাচ্ছিল, কিন্তু কেউই সেই বেচারি নারীর সাহায্যের জন্য নিজের গাড়ি থামায়নি। আমিনা পুলিশ বা অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করার বদলে নিজের প্রাণের তোয়াক্কা না করে রহিমাকে সেখান থেকে তুলে নেয়। সে সেই অর্ধমৃত নারীকে বৃষ্টির মাঝে টেনে একটি সস্তা ক্লিনিকে নিয়ে যায়। ডাক্তার চিকিৎসার জন্য টাকা দাবি করলে আমিনা কোনো দ্বিধা ছাড়াই নিজের বিয়ের গয়না বিক্রি করে দেয়, যা ছিল তার শেষ সম্বল। সমীর এটা পড়ে হাউমাউ করে কেঁদে ফেলল। তার মায়ের প্রাণ বাঁচিয়েছিল একজন গরিব নারীর গয়না, অথচ তার নিজের কোটিপতি ছেলে তখন কাগজে সই করতে ব্যস্ত ছিল। সমীরের রাগ এখন চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল। সে ডেস্কে রাখা একটি ভারী পেপারওয়েট তুলে নিল। তার ইচ্ছে করছিল এখনই গিয়ে রোকেয়ার মাথা ফাটিয়ে দেয়, কিন্তু তখনই তার মস্তিষ্ক তাকে আটকে দিল। তাকে চতুর হতে হবে, নিরাপদ পরিকল্পনা করতে হবে। ঠিক তখনই স্টাডি রুমের দরজা খুলল এবং রোকেয়ার নিজের মুখে একটি মিথ্যে ও মেকি হাসি নিয়ে ভেতরে আসল। সে সমীরকে খুব মিষ্টি স্বরে তার স্বাস্থ্য আর ব্যবসার ব্যাপারে জিজ্ঞেস করল। সমীর তার সমস্ত রাগকে নিজের হৃদয়ের গভীরে চেপে রাখল। সে নিজের মুখে এমন এক মুখোশ পরে নিল যাতে রোকেয়ার একটুও সন্দেহ না হয়। সে খুব শান্ত ও স্বাভাবিক স্বরে রোকেয়ার সব প্রশ্নের উত্তর দিল। সমীর ইচ্ছে করে রোকেয়াকে বলল যে সে লন্ডনে সেই হাসপাতালে নিজের মায়ের চিকিৎসার জন্য আরও কয়েক কোটি টাকা পাঠাচ্ছে। এ কথা শুনতেই রোকেয়ার চোখে লোভের এক ভয়ানক ঝিলিক খেলে গেল, যা সমীর খুব স্পষ্টভাবে দেখে নিয়েছিল। সেই দামি এবং ডিজাইনার পোশাকের পেছনে লুকিয়ে থাকা এক নিষ্ঠুর রাক্ষসকে দেখে সমীরের খুব বেশি ঘেন্না হচ্ছিল। রোকেয়া ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সমীর একটি গভীর শ্বাস নিল এবং নিজের পরবর্তী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে ভাবতে লাগল। সমীর ঠিক করল যে সে নিজের পরিচয় লুকিয়ে সম্পূর্ণ নতুন এক রূপে সেখানে যাবে। সে একটি এনজিওর স্বাস্থ্যকর্মী সেজে যাওয়ার এক অত্যন্ত নিরাপদ সিদ্ধান্ত নিল। সে ভুয়া পরিচয়পত্র, সাধারণ সুতির কাপড় এবং একটি পুরনো চশমা জোগাড় করার নির্দেশ দিল। এর পাশাপাশি সে গর্ভবতী নারী এবং পোড়া রোগীদের জন্য সেরা ওষুধ এবং খাবারের একটি বাক্সও প্রস্তুত করাল। এই সব কিছু এমনভাবে করা হয়েছিল যাতে আমিনা তাদের আসল দামের কোনো আঁচ না পায় এবং সে কোনো দ্বিধা ছাড়াই সেগুলো গ্রহণ করে নেয়। প্রস্তুতি নেওয়ার সময় সমীরের মনে বারবার কর্ম এবং নিয়তির সেই গভীর চিন্তাই পুরোপুরি আধিপত্য বিস্তার করছিল। সে এখন স্পষ্টভাবে বুঝতে পারছিল যে সেই রাতে তার কোটি টাকার ঘড়িটি পড়ে যাওয়া কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। মহাবিশ্বের কোনো এক বিশাল এবং রহস্যময় শক্তি সেই ঘড়ি ফেলেছিল, যাতে আমিনা সেটি খুঁজে পায় এবং সমীর তার পিছু পিছু সেই কুঁড়েঘর পর্যন্ত পৌঁছতে পারে। এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না, বরং ভগবানের এক অত্যন্ত নির্ভুল এবং ন্যায়সঙ্গত হস্তক্ষেপ ছিল। সমীর নিজেকে আমিনার সেই মহান এবং নিঃস্বার্থ আত্মত্যাগের অনেক বড় ঋণী মনে করছিল, যা শোধ করা অসম্ভব ছিল। সে নিজের মনে এক অত্যন্ত দৃঢ় এবং পাকাপোক্ত শপথ নিল যে সে আমিনার এই অনাগত সন্তানকে পৃথিবীর সব খুশি এনে দেবে। সে সেই সন্তানের জন্য নিজের পুরো সাম্রাজ্য বিলিয়ে দিতে পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছিল। রাতের অন্ধকার আরও একবার শহরের উপর নেমে আসছিল
এখন তার কাছে এই সমস্ত আলো, এই উঁচু অট্টালিকা এবং এই পুরো পৃথিবী একেবারে মিথ্যে এবং নিষ্প্রাণ মনে হচ্ছিল। সে অনুভব করছিল যে আসল পৃথিবী, আসল মানবতা এবং জীবনের আসল অর্থ কড়াইল বস্তির সেই নোংরা এবং দুর্গন্ধযুক্ত কাদাতেই লুকিয়ে আছে। সে তার এই বিলাসবহুল প্রাসাদ থেকে বেরিয়ে সেই ছোট কুঁড়েঘরের উষ্ণতায় যাওয়ার জন্য ভেতর থেকে খুব বেশি অস্থির হয়ে উঠছিল। সমীর খুব সাবধানে তার নতুন রূপ ধারণ করল। সে একটি সাধারণ সুতির শার্ট পরল, একটি পুরনো এবং ঢিলেঢালা প্যান্ট পরল এবং নিজের চোখে সেই পুরনো চশমাটি লাগিয়ে নিল। সে তার ভারী এবং দামি ফোনটি সেখানেই ফেলে রাখল। সে একটি পুরনো কিপ্যাডওয়ালা সাধারণ ফোন নিজের পকেটে রেখে নিল। সে এমন এক মিশনে বের হতে যাচ্ছিল যা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক মিশন ছিল। এতে শুধু সম্পদের নয়, বরং তার মায়ের জীবন মরণের বড় প্রশ্ন জড়িত ছিল। যেই সমীর তার সেই পুরনো এবং সাধারণ দেখতে গাড়ি চালিয়ে কড়াইল বস্তির দিকে এগোল, তার হৃৎস্পন্দন বেড়ে গেল। তবে তার মনে এক অদ্ভুত প্রশান্তি ছিল, কারণ সে সত্য জেনে গিয়েছিল। সে এখন আর কেবল এক লোভী এবং নিষ্ঠুর ব্যবসায়ী ছিল না। আজ সে এমন এক ছেলে হয়ে উঠেছিল যে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে এবং নিজের পরিবারকে রক্ষা করার জন্য যে কোনো পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত ছিল। ভোরের প্রথম আলো ফোটার ঠিক আগে সে কড়াইল বস্তির সেই ভয়ানক এবং সরু অংশের বাইরে পৌঁছে গেল। এখানকার বাতাস আজও ঠিক ততটাই ভারী এবং দুর্গন্ধযুক্ত ছিল। সে জানত যে আসল এবং সবচেয়ে বড় লড়াই এখন এখান থেকে শুরু হতে চলেছে, যা কোনো ব্যবসায়িক চুক্তির চেয়েও অনেক বেশি বিপজ্জনক। এই লড়াই তার নিজের ঘরের রাক্ষসদের বিরুদ্ধে ছিল। সমীর ওষুধ এবং পুষ্টিকর খাবারে ভরা সেই ভারী ব্যাগটি নিজের কাঁধে তুলে নিল এবং সেই অন্ধকার গলি দিয়ে পায়ে হেঁটেই এগোতে লাগল। তার পা খুব স্থির এবং আত্মবিশ্বাসে ভরপুর ছিল, কারণ আজ তার কাছে একটি স্পষ্ট লক্ষ্য এবং একটি পবিত্র উদ্দেশ্য ছিল। সে সেই কাদামাখা পথ দিয়ে সেই টিনের কুঁড়েঘরের দিকেই যাচ্ছিল, যেখানে তার আসল ভগবান বিরাজ করছিলেন। সমীরের এই নতুন জন্ম তাকে কর্ম এবং ধর্মের সেই মহান পথে নিয়ে যাচ্ছিল, যেখান থেকে এখন তার জন্য ফিরে আসা একেবারেই সম্ভব ছিল না। সে জানত যে আমিনার বিশ্বাস জেতা এত সহজ হবে না, কারণ সেই নারী তার পুরো জীবনে শুধু প্রতারণা এবং সংগ্রামী দেখেছে। সমীরের মনে একটাই প্রার্থনা চলছিল যে ভগবান যেন তাকে এই কঠিন পরীক্ষায় সফল হবার শক্তি দান করেন। সে ধীরে ধীরে সেই কুঁড়েঘরের কাছে পৌঁছাচ্ছিল এবং তার হৃৎস্পন্দন প্রতি কদমের সাথে খুব বেশি দ্রুত হয়ে যাচ্ছিল। ভোরের হালকা আলো বস্তির সরু গলিতে কোনো মতে নিজের পথ তৈরি করছিল। সমীর অত্যন্ত সংকোচের সাথে দরজায় কড়া নাড়ল। কয়েক মুহূর্ত পর আমিনা ধীরে ধীরে দরজা খুলল। তার চোখে ক্লান্তির পাশাপাশি একজন অচেনা মানুষকে দেখে গভীর অবিশ্বাস এবং ভয়ও পরিষ্কার ফুটে উঠছিল। সমীর নিজের চশমা ঠিক করল এবং এক অত্যন্ত শান্ত এবং বিনীত হাসির সাথে নিজের ভুয়া পরিচয়পত্রটি আমিনার দিকে এগিয়ে দিল। সে আমিনাকে জানাল যে সে একটি সরকারি এনজিও থেকে এসেছে, যা এই বস্তির গর্ভবতী নারী এবং বয়স্কদের বিনামূল্যে যত্ন নেয়। আমিনা তখনও ইতস্তত করছিল, কারণ এই নিষ্ঠুর দুনিয়ায় কেউই আজ পর্যন্ত তার কোনো স্বার্থ ছাড়া সাহায্য করেনি। সমীর বুঝতে পারছিল যে তার ভরসা জেতা এত সহজ হবে না। তাই সে খুব নরম স্বরে বলল যে এই সব কিছু পুরোপুরি বিনামূল্যে। কিছুক্ষণ ইতস্তত করার পর আমিনা সামিরকে ভেতরে আসার অনুমতি দিয়ে দিল। কুঁড়েঘরের ভেতরে পা রাখতেই সামিরের চোখ সরাসরি সেই পুরনো মাদুরে পড়ল, যেখানে তার মা রহিমা ঘুমোচ্ছিলেন। নিজের মাকে এই করুণ অবস্থায় দেখে সামিরের বুক আরও একবার হুঁ হুঁ করে কেঁদে উঠল। কিন্তু সে তার চোখের জল খুব বুদ্ধিমত্তার সাথে নিজের চোখেই আটকে রাখল। সে তার ব্যাগটি নিচে রাখল এবং একজন ডাক্তারের মতো অত্যন্ত পেশাদার ভঙ্গিতে রহিমার পোড়া ক্ষত পরীক্ষা করার জন্য তার কাছে বসে পড়ল। যখন সে তার কাঁপতে থাকা হাত দিয়ে নিজের মায়ের ক্ষতে সেই মলম লাগাচ্ছিল, তখন তার আত্মায় এক অদ্ভুত স্বস্তি মিলছিল। রহিমা তার শূন্য দৃষ্টিতে সামিরকে দেখলেন, কিন্তু তিনি নিজের আপন ছেলেকে চিনতে পারলেন না।
সামির তার আবেগের ওপর কড়া নিয়ন্ত্রণ রাখল এবং আমিনাকে জানালো যে এই ওষুধ ক্ষত খুব দ্রুত শুকিয়ে দেবে এবং তারা ব্যথা থেকেও অনেকটা আরাম পাবেন। রহিমার চিকিৎসা করার পর সামির তার মনোযোগ আমিনার দিকে ঘোরাল। সে ব্যাগ থেকে কিছু তাজা ফল, গুঁড়ো দুধ এবং প্রয়োজনীয় ভিটামিনের বড়ি বের করল। সে আমিনাকে বলল যে তার অনাগত সন্তানের জন্য এই সঠিক পুষ্টি গ্রহণ করা খুবই জরুরি। আমিনার চোখে জল চলে আসল, কারণ মাসের পর মাস কোনো মানুষ তার এবং তার অনাগত সন্তানের স্বাস্থ্যের এত পরোয়া করেছিল। সে তার 2 হাত জোড় করে সামিরকে এই সাহায্যের জন্য ধন্যবাদ জানাল। সেই দিনের পর থেকে সমীর প্রতিদিন সকালে নিজের বিলাসবহুল প্রাসাদ থেকে বেরিয়ে সোজা কড়াইল বস্তির সেই কুঁড়ে ঘরে যেতে লাগল। সে নিজের পরিচয় লুকিয়ে একজন স্বাস্থ্যকর্মী হিসেবে সেই 2 নারীর নিঃস্বার্থ সেবা করত। এই প্রক্রিয়ায় তার কঠোর এবং ব্যবসায়িক হৃদয় পুরোপুরি গলে গিয়ে মানবতায় ভরে গিয়েছিল। একদিন সন্ধ্যায় যখন বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল, সমীর এবং আমিনা কুঁড়ে ঘরের ভেতরে একটি ছোট হারিকেনের কাছে বসেছিল। রহিমা নিজের ওষুধ খেয়ে গভীর এবং শান্তিতে ঘুমাচ্ছিলেন। সেই শান্ত পরিবেশে সমীর অত্যন্ত নম্রভাবে আমিনার কাছে তার অতীত এবং তার স্বামীর ব্যাপারে জানতে চাইল। আমিনা একটি দীর্ঘশ্বাস নিল এবং তার চোখে এক না বলা যন্ত্রণা ভেসে উঠল। সে জানাল যে তার স্বামী একজন অত্যন্ত সৎ এবং পরিশ্রমী নির্মাণ শ্রমিক ছিল, যে শহরের একটি অনেক বড় ভবন নির্মাণের ঝুঁকিপূর্ণ কাজ করত। আমিনা ভারী গলায় আরও জানাল যে সেই ভবনের ঠিকাদার খুব লোভী এবং দুর্নীতিগ্রস্ত মানুষ ছিল, যে শ্রমিকদের নিরাপত্তার কোনো ব্যবস্থাই করেনি। একদিন কাজ করার সময় নিরাপত্তা সরঞ্জাম ভেঙে যাওয়ার কারণে তার স্বামীর অনেক উপর থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়। ঠিকাদার নিজের ভুল ঢাকার জন্যে পুলিশকে ঘুষ দেয় এবং এটিকে একটি সামান্য দুর্ঘটনা প্রমাণ করে দেয়। আমিনা না পায় কোনো ক্ষতিপূরণ আর না পায় কোনো বিচার। সেই সময় সে গর্ভবতী ছিল এবং এই নিষ্ঠুর দুনিয়ায় পুরো অসহায় হয়ে পড়েছিল। নিজের স্বামীকে হারানোর পর আমিনা ভেঙে পড়েছিল, কিন্তু নিজের অনাগত সন্তানের খাতিরে সে হার মানেনি এবং একজন পরিচ্ছন্নতা কর্মীর চাকরি নিয়েছিল। সে জানাল যে যখন সেই বৃদ্ধাকে ছটফাট করতে দেখে, তখন তার মনে হল যেন ভগবান তাকে বেঁচে থাকার একটি নতুন এবং পবিত্র উদ্দেশ্য দিচ্ছেন। সে নিজের গয়না বিক্রি করে তার প্রাণ বাঁচায় এবং তাকে নিজের এই ছোট কুঁড়ে ঘরে নিয়ে আসে। আমিনায়নি হৃদয়বিদারক গল্প শুনে সমীরের চোখ থেকে জলের এক তীব্র ধারা বেরিয়ে এল। সে শিউরে উঠল, এই ভেবে যে আমিনার স্বামীর মৃত্যু যে ভবন থেকে পড়ে হয়েছিল, সেই ভবন অন্য কারো নয়, বরং চৌধুরী গ্রুপেরই ছিল। সেই লোভী ঠিকাদার সমীরের নিজের কোম্পানিরই কর্মচারী ছিল। এটি কোনো সাধারণ কাকতলীয় ঘটনা ছিল না, বরং কর্মের এক অত্যন্ত ভয়ানক এবং অব্যর্থ চক্র ছিল। সমীর অনুভব করল যে তার কোম্পানির অবহেলা আর টাকার লোভী আমিনার নিরীহ স্বামীর প্রাণ কেড়ে নিয়েছিল, আর এর বদলে সেই বিধবাই নিজের সবকিছু বিসর্জন দিয়ে সমীরের আপন মায়ের প্রাণ বাঁচিয়েছিল। এটি এমন এক আধ্যাত্মিক এবং নৈতিক আঘাত ছিল যা সমীরের আত্মাকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছিল। সে আমিনার পায়ে পড়ে ক্ষমা চাইতে চাইছিল, কিন্তু সে জানত যে এখন নিজের আসল পরিচয় জানানোটা ঠিক হবে না, তাই সে নিজের ঠোঁট শক্ত করে চেপে রাখল। সে তার চোখের জল মুছল এবং আমিনার দিকে অত্যন্ত সম্মানভরা দৃষ্টিতে তাকিয়ে তাকে একটি অনেক বড় কথা দিল। সমীর বলল যে ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অবিচার নেই, আর যারা তোমার সাথে এত বড় অন্যায় করেছে তারা তাদের কর্মের শাস্তি খুব জলদি পাবে। এই সাক্ষাৎগুলোর মধ্যে সমীরের নিজের শুকনো এবং অনুর্বর আত্মাও ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। যে কখনো কেবল লাভ এবং ক্ষতির ভাষা বুঝত, আজ সে করুণা, ত্যাগ এবং নিঃস্বার্থ প্রেমের সঠিক অর্থ শিখছিল। এখন তার নিজের সেই দামি প্রাসাদের চেয়ে এই ভাঙাচোরা কুঁড়েঘরে বেশি শান্তি এবং আপনত্ব অনুভব হতো। এই কুঁড়েঘর তার কাছে একটি পবিত্র মন্দিরে পরিণত হয়েছিল। সমীরের দেওয়া সেই সব সেরা ওষুধের প্রভাব এখন রহিমা খাতুনের স্বাস্থ্যের ওপরও পরিষ্কার দেখা যাচ্ছিল। যদিও তার স্মৃতিশক্তি এখনও পুরোপুরি ফিরে আসেনি, কিন্তু এখন তিনি সমীরকে দেখে হাসতে শুরু করেছিলেন এবং তার হাত থেকে কোনো বিরক্তি ছাড়াই খাবার খেয়ে নিতেন।
নিজের মাকে এভাবে সুস্থ হতে দেখে সমীরের মন এক অনেক বড় এবং সত্যিকারের স্বস্তি পেত। আমিনা এবং সমীরের মধ্যে এখন এক অত্যন্ত পবিত্র এবং গভীর মানবিক সম্পর্ক গড়ে উঠেছিল। আমিনা তাকে একজন ঈশ্বরের দূতের মতো মানত, যে তার সবচেয়ে বড় বিপদের সময় তাকে সাহায্য করার জন্য এসেছিল। যেন কোনো এক অলৌকিক সুতোয় তাদের ভাগ্য আজ এক হয়ে গেছে। অন্যদিকে সমীরের কাছে আমিনা এমন এক দেবীর রূপ ছিল যে তাকে তার অন্ধকার এবং অহংকার থেকে বের করে আসল আলো দেখিয়েছিল। এই নরকের মতো বস্তিতে গড়ে ওঠা এই নিঃস্বার্থ সম্পর্ক এই কথার অনেক বড় প্রমাণ ছিল যে মানবতা আজও এই পৃথিবীতে পুরোপুরি জীবিত আছে। সে তার গুপ্তচরেদের মাধ্যমে রোকেয়ার প্রতিটি ছোট আর বড় চালের ওপর কড়া নজর রাখছিল। সে কেবল সঠিক সময়ের অপেক্ষা করছিল, যাতে রোকেয়াকে তার ভয়ানক পাপের শাস্তি দিয়ে নিজের মাকে সম্মানের সাথে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারে। একদিন সমীর নিজের মায়ের পায়ে মালিশ করছিল। তখনই রহিমা অত্যন্ত স্নেহের সাথে তার কাঁপতে থাকা হাত সমীরের মাথায় রাখলেন। তার ঠোঁট থেকে হঠাৎ খুব মৃদু স্বরে বেরোল, সমীর। এ কথা শুনে সমীরের শরীরে এক প্রচণ্ড বিদ্যুতের মতো কিছু বয়ে গেল এবং তার চোখ সাথে সাথে জলে ভিজে গেল। এই আবেগঘন মুহূর্তটি দেখে আমিনাও হাসছিল। সে অত্যন্ত সরলতার সাথে সমীরকে জিজ্ঞেস করল যে তার নিজের কি কোনো পরিবার নেই। সমীর এক মুহূর্তের জন্য আমিনার চোখের দিকে তাকাল এবং অত্যন্ত শান্তভাবে উত্তর দিল, আমার পরিবার তো আছে, কিন্তু তারা অনেক দূরে এবং অন্ধকারে হারিয়ে গেছে। সে বলল যে এখন সে নিজের আসল গন্তব্য এবং তার সত্যিকারের পরিবার এই কুঁড়ে ঘরেই পেয়ে গেছে। আমিনা তার কথার আসল অর্থ তো বুঝতে পারল না, কিন্তু সে তার এই কথা শুনে খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। সমীর যখনই বস্তি থেকে আবার তার বিলাসবহুল অফিসে ফিরে যেত, তখন তার মন নিজের কাজে মোটেও বসত না। সে ফাইলগুলোতে সই করার সময়ও শুধু এটাই ভাবতে থাকত যে এই কোটি কোটি টাকার সম্পত্তি কোনো অভুক্ত মানুষের একদিনের খিদেই মেটাতে পারে না যদি মনে দয়া না থাকে। সে তার কোম্পানির সমস্ত নিরাপত্তার নিয়ম সাথে সাথে এবং খুব কঠোরভাবে বদলে দেবার এক নির্দেশ জারি করে দিল, যাতে আর কোনো শ্রমিকের প্রাণ না যায়। যদিও বাইরে থেকে সবকিছু অত্যন্ত শান্ত এবং স্বাভাবিক লাগছিল, কিন্তু সমীরের তীক্ষ্ণ মস্তিষ্ক সতর্ক ছিল যে এটি ঝড়ের আগের শান্তি। রোকেয়ার মতো ধূর্ত এবং লোভী নারী কখনোই শান্তিতে বসে থাকতে পারে না। সে কোনো মতেই আমিনা এবং তার মায়ের সুরক্ষায় কোনো ভুল হতে দিতে রাজি ছিল না। যেভাবে আমিনার সন্তান জন্ম নেওয়ার সময় ঘনিয়ে আসছিল, সমীরের দায়িত্ববোধ খুব বেশি বেড়ে যাচ্ছিল। সে এই অনাগত সন্তানকে নিজেরই সন্তান বলে মেনে নিয়েছিল এবং তাকে একটি সুরক্ষিত ভবিষ্যৎ দেওয়ার জন্য পুরোপুরি প্রতিশ্রুতবদ্ধ ছিল। তার এখন রোকেয়ার ওপর প্রতিশোধ নেওয়ার চেয়ে এই চিন্তাই বেশি ছিল যে এই দুই নারীর জীবনে যেন আর কখনো কোনো দুঃখ না আসে। সমীরের এই নতুন রূপ ভালোবাসা, করুণা এবং অটুট সংকল্পের এক অসামান্য উদাহরণ হয়ে উঠেছিল। কিন্তু নিয়তির হয়তো অন্য কিছুই মঞ্জুর ছিল, কারণ কর্মের শেষ এবং সবচেয়ে ভয়ানক পাতাটি উল্টানো তখনও বাকি ছিল। এক রাতে সমীর যখন রোকেয়ার বিরুদ্ধে ফাইল প্রস্তুত করছিল, তখনই তার গুপ্তচরের একটি খুব ঘাবড়ানো ফোন আসল। রোকেয়া কোনোভাবে এই আঁচ পেয়ে গিয়েছিল যে রহিমা খাতুন এখনও বস্তির কুঁড়ে ঘরে বেঁচে আছেন। এই খবর শুনতেই সমীরের হাত থেকে ফাইলটি ফসকে মাটিতে পড়ে গেল এবং তার বুক এক মুহূর্তের জন্য পুরোপুরি স্পন্দিত হতে ভুলে গেল। সে জানত যে সে যদি এক্ষুনি সেখানে না পৌঁছায়, তবে সে নিজের মাকে এবং সেই নির্দোষ আমিনাকে চিরতরে হারিয়ে ফেলবে। সে এক সেকেন্ডও দেরি না করে নিজের চাবি তুলে নিল এবং সোজা বস্তির দিকে দৌড়ে গেল। সমীর তার গাড়িকে কোনো পাগলের মতো ঢাকার ফাঁকা রাস্তায় ছুটিয়ে চলছিল। গাড়ির ইঞ্জিন পুরো শক্তিতে গর্জন করছিল। সমীরের কপালে ঘামের ঠান্ডা ফোঁটা চকচক করছিল। তাকে যে কোনো মূল্যে নিজের মা এবং আমিনার প্রাণ সেই লোভী রাক্ষসদের হাত থেকে বাঁচাতে হবে। অন্যদিকে মধ্যরাত্রের সেই ভয়ানক নীরবতাকে চিরে দিয়ে তিনটি কালো গাড়ি বস্তির সরু গলির বাইরে এসে অত্যন্ত হিংস্রভাবে থামল। সেই গাড়িগুলো থেকে হাতে লোহার রড এবং ধারালো অস্ত্র নিয়ে প্রায় 10 জন খুনি গুন্ডা বাইরে বেরিয়ে আসল। তাদের চোখে খুন চেপেছিল এবং তাদের একমাত্র লক্ষ্য ছিল সেই দুই নির্দোষ নারীর প্রাণ নেওয়া। বস্তির গরিব মানুষেরা ভয়ে নিজেদের দরজা জানালা বন্ধ করে লুকিয়ে পড়ল,
কেউই সেই শয়তানদের রাস্তা আটকানোর সাহস করল না। কুঁড়ে ঘরের ভেতরে আমিনা হঠাৎ শোরগোল আর পায়ের আওয়াজ শুনে জেগে উঠল। তার শরীর ভয়ে কাঁপতে লাগল। সে রহিমাকে না জাগিয়ে কুঁড়ে ঘরের দরজা ভেতর থেকে একটি দুর্বল দড়ি দিয়ে বেঁধে দিল। ঠিক তখনই দরজায় খুব জোরে একটি ভারী লাথি পড়ল, যার ফলে সেই কাঠের দরজা মারাত্মকভাবে কেঁপে উঠল। বাইরে থাকা গুন্ডারা অত্যন্ত নোংরা গালিগালাজ করছিল এবং দরজা ভাঙার ক্রমাগত চেষ্টা করছিল। আমিনা তার কাঁপতে থাকা হাত দিয়ে দরজাকে ঠেলে আটকানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু তার দুর্বল শরীর সেই পশুদের শক্তির সামনে একেবারেই অসহায় ছিল। পরের জোরালো লাথিতেই দরজা তার দড়ি ছিঁড়ে পুরোপুরি খুলে গেল। গুন্ডারা কুঁড়ে ঘরের ভেতরে জোরপূর্বক ঢুকে পড়ল। গুন্ডাদের সর্দার হারিকেনের মৃদু আলোতে সেই বৃদ্ধাকে সাথে সাথেই চিনে ফেলল। সে নিজের পকেট থেকে রোকেয়া দেওয়া ছবিটি বার করল এবং এক ক্রূর হাসির সাথে রহিমার দিকে এগোতে লাগল। আমিনা বুঝতে পেরেছিল যে এই পশুরা এই অসহায় বৃদ্ধাকে খুন করতেই এসেছে। নিজের প্রাণ এবং অনাগত সন্তানের পরোয়া না করে আমিনা ছুটে গিয়ে রহিমা এবং সেই সশস্ত্র গুন্ডার মাঝে এক মজবুত ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ল। সে অত্যন্ত উচ্চ এবং কড়কড়ে সরে বলল যে যতদিন তার শরীরে শেষ নিঃশ্বাস বাকি আছে সে কাউকে নিজের মাকে ছুঁতেও দেবে না। সেই গর্ভবতী নারীর এই অসীম সাহস দেখে খুনি গুন্ডারাও এক মুহূর্তের জন্য পুরোপুরি হতবাক হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে সমীরের গাড়ি জোরালো ব্রেকের আওয়াজের সাথে থামল। সে কোনো কিছু চিন্তা না করে সেই অন্ধকার গলিতে পাগলের মতো দৌড়াতে লাগল। রাস্তার পাথর তার পাকে রক্তাক্ত করে দিচ্ছিল, কিন্তু সমীরের কোনো ব্যথার অনুভূতি হচ্ছিল না। তার বুক নিজের মায়ের সুরক্ষার ভয়ে খুব জোরে স্পন্দিত হচ্ছিল। কুঁড়ে ঘরের ভেতরে গুন্ডার ধৈর্য এখন পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। সে তার ধারালো অস্ত্র বাতাসে তুলে ধরল। সে একটি জঘন্য গালি দিয়ে সেই অস্ত্র সোজা রহিমার মাথায় আঘাত করার জন্য নিচে নামাল। কিন্তু তখনই আমিনা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে ঝাঁপিয়ে পড়ল এবং নিজেকে রহিমার উপর পুরোপুরি ফেলে দিল। সেই ধারালো অস্ত্রটি রহিমার গায়ে লাগার বদলে সরাসরি আমিনার পিঠ এবং কাঁধে আঘাত করল। আমিনার মুখ থেকে যন্ত্রণার এক ভয়ানক এবং হৃদয় বিদারক চিৎকার বেরিয়ে আসল। রক্তের একটি খুব বড় ফোঁয়ারা আমিনার কাঁধ থেকে বেরিয়ে আসল। তার সেই সাধারণ সুতির শাড়ি পুরোপুরি লাল হয়ে গেল। মাটিতে পড়তেই আমিনা তার গর্ভে এক অসহ্য যন্ত্রণা অনুভব করল। তার মনে হল যে তার প্রাণ বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই যন্ত্রণার পরও সে নিজের 2 হাত দিয়ে রহিমাকে খুব শক্তভাবে জাপটে ধরে রেখেছিল। আমিনার সেই যন্ত্রণাদায়ক চিৎকার শুনে সমীরের রক্ত পুরোপুরি ফুটে উঠল। সে কুঁড়ে ঘরের ভেতরে একটি সিংহের মতো ঝাঁপিয়ে পড়ল। সে এখন আর একজন স্বাস্থ্যকর্মী ছিল না, বরং এমন এক হিংস্র মানুষে পরিণত হয়েছিল যে নিজের পরিবারকে রক্ষা করার জন্য কারো প্রাণ কেড়ে নিতে পারত। সে কোনো অস্ত্র না তুলেই নিজের খালি হাতে সেই গুন্ডাদের উপর হামলা করে বসল। সমীর সেই গুন্ডার হাত এক ঝটকায় ভেঙে দিল যে আমিনাকে আঘাত করেছিল। বাকি গুন্ডারা সমীরের ওপর একসাথে হামলা করল, কিন্তু সমীরের রাগ তখন কোনো ভয়ানক আগ্নেয়গিরির মতো ফেটে পড়ছিল। সে নিজের পূর্ণ শারীরিক শক্তি এবং বুকে জ্বলতে থাকা ঘৃণাকে ব্যবহার করে প্রতিটি গুন্ডাকে নির্মমভাবে পেটাতে শুরু করল। সে তাদের ততক্ষণ মারতে থাকল যতক্ষণ না তারা অর্ধমৃত হয়ে গেল। সমীরের মুখ থেকেও রক্ত ঝরছিল, কিন্তু তার সমস্ত মনোযোগ শুধু আমিনার উপর ছিল। সে মেঝেতে রক্তে ভেসে থাকা আমিনার কাছে গেল এবং তার মাথাকে খুব সাবধানে নিজের কোলে তুলে নিল। আমিনার শ্বাসপ্রশ্বাস অত্যন্ত দ্রুত চলছিল। তার শরীর থেকে অনবরত রক্ত বের হচ্ছিল। আমিনা নিজের ব্যথা ভুলে সমীরের চোখের দিকে তাকাল এবং নিজের কাঁপতে থাকা হাত দিয়ে তার মা রহিমার দিকে ইশারা করল। সে অত্যন্ত মৃদু এবং ভেঙে যাওয়া গলায় বলল, আমার চিন্তা করো না, আগে নিজের মাকে নিরাপদ জায়গায় নিয়ে যাও, আমি আমার দায়িত্ব পালন করেছি। একজন নারী যে নিজে মৃত্যুর মুখে দাঁড়িয়ে সে এখনও কেবল অন্যের মঙ্গলের কথাই ভাবছিল। সমীরের বুক আমিনার এই নিঃস্বার্থ আত্মত্যাগ দেখে পুরোপুরি ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। সমীর কাঁদতে কাঁদতে আমিনার রক্তমাখা হাত চুম্বন করল এবং প্রথমবারের মতো তাকে নিজের আসল পরিচয়ের পুরো সত্যিটা জানাল।
সে বলল, আমি কোনো সাধারণ কর্মী নই আমিনা, আমি সমীর চৌধুরী, আর রহিমা খাতুন আমার আপন মা। সে জানালো যে আমিনা কোনো অচেনা মানুষের নয়, বরং তার গর্ভধারিণী মায়ের প্রাণ বাঁচিয়েছে, এবং সে এই মহান ঋণ কয়েক জন্মেও শোধ করতে পারবে না। এই চমকপ্রদ সত্য শুনে আমিনার যন্ত্রণায় ভরা চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে রইল। এক মুহূর্ত নষ্ট না করে সমীর আমিনাকে তার শক্তিশালী বাহুতে তুলে নিল। সে আমিনাকে কোলে তুলে নিয়ে সেই অন্ধকার এবং কাদামাখা গলি দিয়ে দ্রুত বাইরের দিকে দৌড়াচ্ছিল। সে অনবরত আমিনার সাথে কথা বলছিল, তাকে নিজের চোখ খোলা রাখার জন্য অনুনয় করছিল। গাড়ির ভেতরের পরিবেশ ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। আমিনা ব্যথায় চিৎকার করছিল, সমীর রাস্তার ওপর গাড়িকে নিজের সর্বোচ্চ ক্ষমতায় ছোটাচ্ছিল। পিছনের সিটে রহিমা ভীত অবস্থায় বসেছিলেন এবং আমিনার রক্তভেজা মাথা নিজের কোলে রেখেছিলেন। রহিমার গালেও চোখের জল ছিল, যদিও তিনি পুরো পরিস্থিতি এখনও ঠিকমতো বুঝতে পারছিলেন না। শহরের সবচেয়ে বড় চৌধুরী হাসপাতালে যেই সমীরের গাড়ি থামল, সেখানে থাকা সমস্ত মেডিকেল স্টাফ সাথে সাথে তৎপর হয়ে উঠল। আমিনাকে সাথে সাথে জরুরি কক্ষে নিয়ে যাওয়া হল। সমীরের জামাকাপড় পুরোপুরি আমিনার রক্তে ভিজে গিয়েছিল এবং সে হাসপাতালের সাদা করিডোরে একজন অসহায় এবং নিরুপায় মানুষের মতো দাঁড়িয়েছিল। প্রধান সার্জন সমীরকে অত্যন্ত ঘাবড়ে গিয়ে জানাল যে আমিনার অতিরিক্ত রক্তক্ষরণ এবং প্রসব বেদনার কারণে মা এবং সন্তান দুজনেরই জীবনের অনেক বড় ঝুঁকি রয়েছে। এ কথা শুনে সমীর সার্জনের কলার চেপে ধরল এবং অত্যন্ত ভীতিকর স্বরে বলল যে, আমার যে কোনো মূল্যে ওই 2 প্রাণ সুরক্ষিত চাই। যদি তাদের কিছু হয় তবে আমি এই পুরো হাসপাতাল ধ্বংস করে দেব। অন্যদিকে সমীর তার আইনজীবী এবং পুলিশ কমিশনারকে সরাসরি হাসপাতালেই ডেকে নিল। সে রোকেয়ার বিরুদ্ধে সমস্ত প্রমাণ হস্তান্তর করল এবং অত্যন্ত কঠোর স্বরে নির্দেশ দিল, পাপিনী নারীকে এক্ষুনি গ্রেফতার করা হোক। পুলিশের একটি দল সেই রাতেই রোকেয়ার প্রাসাদে ঢুকে পড়ল এবং তাকে বিছানা থেকে টেনে হিঁচড়ে নিজেদের গাড়িতে তুলে নিল। অপারেশন থিয়েটারের বাইরের সময় কোনো যুগের মতো খুব ধীর গতিতে পার হচ্ছিল। লাল আলো একটানা জ্বলছিল, আর ভেতর থেকে আসা মেশিনগুলোর আওয়াজ সমীরের হৃৎস্পন্দন বাড়িয়ে দিচ্ছিল। সমীর মেঝেতে বসে নিজের 2 হাত দিয়ে মাথা চেপে ধরে ভগবানের কাছে হাউমাউ করে কাঁদছিল। সে সেই মহান কর্ম এবং নিয়তি সম্পর্কে ভাবছিল, যা একজন গরিব পরিচ্ছন্নতা কর্মচারীকে তার এই নিষ্ঠুর সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র রক্ষক হিসেবে চিরতরে বদলে দিয়েছিল। সমীরের রোকেয়ার সেই লোভী এবং ভয়ঙ্কর চেহারা মনে পড়ছিল, যে শুধুমাত্র কিছু কাগজ আর টাকার জন্য এই পরিবারকে ধ্বংস করে দিয়েছিল। এই সমস্ত পাপের হিসেব আজ রাতে পুরোপুরি চুকিয়ে দেওয়া হচ্ছিল। সমীর শপথ নিল যে সে আর কখনো টাকার লোভে অন্ধ হবে না এবং নিজের বাকি জীবন অসহায় মানুষের সেবায় চিরতরে উৎসর্গ করে দেবে। হাসপাতালের সেই ঠান্ডা সাদা দেয়ালের কাছে দাঁড়িয়ে রহিমা খাতুনও নিজের 2 হাত জোড় করে প্রার্থনা করছিলেন। আমিনার সেই মহান আত্মত্যাগ তার মস্তিষ্কের বন্ধ দরজায় খুব জোরে আঘাত করেছিল এবং তার হারিয়ে যাওয়া স্মৃতি এখন ধীরে ধীরে ফিরে আসছিল। তিনি সেই সাহসী মেয়েটির জন্য কাঁদছিলেন, যে দুবার নিজের প্রাণ বাজি রেখে এই পরিবারকে রক্ষা করেছিল। ঠিক তখনই হঠাৎ অপারেশন থিয়েটারের বাইরের লাল আলো বন্ধ হয়ে গেল। খুব ভারী কদমে প্রধান সার্জন বাইরে বেরিয়ে আসল। তার পুরো মুখ ঘামে ভিজে গিয়েছিল এবং পোশাকে লেগেছিল আমিনার রক্ত। সার্জন নিজের মাস্ক ধীরে ধীরে নিচে নামাল এবং সমীরের দিকে এক অত্যন্ত অদ্ভুত এবং গম্ভীর দৃষ্টিতে তাকাতে লাগল। সমীরের শ্বাস গলাতেই আটকে গিয়েছিল। সেই এক ভয়ানক মুহূর্তে সমীরের পুরো পৃথিবী এবং তার চূড়ান্ত ভবিষ্যৎ নির্ধারিত হতে চলেছিল। সার্জন সমীরের কাঁধে হাত রাখল এবং স্বস্তির শ্বাস ফেলে একটি হাসি দিল। সে স্পষ্ট কণ্ঠে জানাল, অপারেশন অত্যন্ত জটিল ছিল, কিন্তু আমিনার অসামান্য ইচ্ছাশক্তি মৃত্যুকে হারিয়ে দিয়েছে।
সার্জন বলল যে আমিনা এখন বিপদমুক্ত এবং সে একটি সুন্দর এবং সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছে। এই সুখবর শুনতেই সমীরের চোখ থেকে খুশির জল বইতে লাগল এবং সে সেখানেই মেঝেতে হাঁটু গেড়ে বসে ভগবানকে ধন্যবাদ দিতে লাগল। কাছেই দাঁড়িয়ে থাকা রহিমা যখন এটা শুনলেন, তখন তার কাঁপতে থাকা হাত সমীরের মাথা খুব স্নেহের সাথে চুম্বন করল। হঠাৎ তার মস্তিষ্কে ছেয়ে থাকা বছরের পুরনো অন্ধকার পুরোপুরি কেটে গিয়েছিল। নিজের অতীত এবং রোকেয়ার সেই ভয়ঙ্কর ষড়যন্ত্র একেবারে স্পষ্টভাবে মনে পড়ে গিয়েছিল। রহিমা কাঁদতে কাঁদতে সমীরকে বুকে জড়িয়ে নিলেন। নিজের ছেলেকে চিনতে পারার আনন্দ তখন তার চোখে স্পষ্ট। একই সময়ে সমীরের আইনজীবী তাকে রোকেয়ার গ্রেফতারের দাপ্তরিক তথ্য দিল। সমাজে রোকেয়ার সমস্ত মিথ্যে সম্মান মাটিতে মিশে গিয়েছিল। সমীর একটি গভীর শ্বাস নিল এবং অনুভব করল যে আজ অবশেষে কর্মের মহান চক্র নিজের সবচেয়ে বড় এবং চূড়ান্ত বিচার পুরোপুরি প্রতিষ্ঠিত করে দিয়েছে। কয়েক ঘণ্টা পর সমীর আমিনাকে দেখতে সেই বিশেষ ওয়ার্ডে প্রবেশ করল। সে দেখল যে আমিনা ক্লান্ত কিন্তু অত্যন্ত শান্ত এবং পবিত্র লাগছিল। তার কোলে একটি ছোট্ট মেয়ে ঘুমাচ্ছিল, যার মুখ একদম কোনো নিষ্পাপ পরীর মতো ছিল। সমীর অত্যন্ত ধীর এবং সম্মানজনক পায়ে আমিনার বিছানার কাছে গেল। সে সেই মহান নারীর সামনে দাঁড়িয়েছিল, যে নিজের সব কিছু বাজি রেখে এই ধনী পরিবারের সবচেয়ে বড় সুরক্ষা করেছিল। সে আমিনার বিছানার পাশে নিজের হাঁটু গেড়ে বসে পড়ল এবং অত্যন্ত ভারী গলায় ক্ষমা চাইল। সমীর বলল যে আজ সে নিজের পুরো সম্পদ এবং সেই মিথ্যে প্রতিপত্তির ওপর খুব বেশি লজ্জিত বোধ করছে। সে আমিনাকে জানাল যে আসল সম্পদ তো তার সেই পবিত্র এবং নিঃস্বার্থ চরিত্র, যা এই লোভী দুনিয়াতেও নিজের ধর্ম এবং মানবতা ছাড়েনি। ঠিক তখনই রহিমা খাতুনও ঘরে আসলেন এবং সোজা আমিনার কাছে গিয়ে তার কপালে খুব ভালোবেসে চুমু খেলেন। রহিমা সদ্যজাত শিশুর মাথায় নিজের হাত রাখলেন এবং তাকে নিজের সবচেয়ে পবিত্র আশীর্বাদ দিলেন। এটি সেই মুহূর্ত ছিল যখন ধনী এবং গরিবের মাঝের সমস্ত দেয়াল পুরোপুরি ভেঙে শেষ হয়ে গিয়েছিল। সেখানে কেবল সত্যিকারের ভালোবাসা এবং গভীর কৃতজ্ঞতাই অবশিষ্ট ছিল। আমিনার চোখে জল চলে আসলো এবং সে খুব মৃদু স্বরে বলল, এবার আমি বস্তিতে ফিরে গিয়ে নিজের জীবন কিভাবে শুরু করব? কিন্তু সমীর সাথে সাথে তাকে আটকে দিল এবং অত্যন্ত দৃঢ়তার সাথে বলল যে সে এখন আর কখনো ওই নরকের মতো জায়গায় ফিরে যাবে না। সমীর সিদ্ধান্ত শোনানোর মতো করে বলল যে আমিনা এবং তার মেয়ের বাড়ি এখন ওই বিলাসবহুল প্রাসাদটি, যেখানে সে নিজে এবং তার মা রহিমা খাতুন থাকেন। সমীর আমিনাকে পরিষ্কার ভাষায় বোঝাল যে সে তার জন্য কেবল একজন পরিচ্ছন্নতা কর্মী নয়, বরং এই পরিবারের সবচেয়ে বড় রক্ষক এবং একজন মহান সদস্য। রহিমাও আমিনার হাত ধরে বললেন যে তিনি এই সদ্যজাত মেয়েটিকে নিজের নাতনির মতো বড় করতে চান। এই সব কিছু শুনে আমিনার এমন মনে হল যেন ভগবান তার সমস্ত কষ্ট এবং তপস্যার এক অত্যন্ত মিষ্টি এবং জাদুকরী ফল তাকে আজ দিয়ে দিয়েছেন। যখন আমিনা হাসপাতাল থেকে ছাড়পত্র পেল, সমীর নিজে একটি অত্যন্ত সুন্দর গাড়ি নিয়ে তাকে নিতে পৌঁছেছিল। সে আমিনাকে পিছনের সিটে খুব সম্মানের সাথে বসিয়ে নিজের সেই বিলাসবহুল প্রাসাদের দিকে নিয়ে যাচ্ছিল, যা এখন চিরকালের জন্য আমিনার নিজের আসল বাড়ি হতে চলেছিল। প্রাসাদের মূল দরজায় পৌঁছতেই রহিমা অত্যন্ত আনন্দ এবং সম্মানের সাথে আমিনা এবং সেই শিশুর গৃহ প্রবেশ করালেন। বাড়ির সমস্ত কর্মচারীরা হাত জোড় করে আমিনাকে অভিবাদন জানাচ্ছিল, কারণ তারা জানত যে আজ এই বাড়িতে কোনো সাধারণ মানুষ নয়, বরং এক সত্যিকারের দেবী প্রবেশ করেছে। আমিনার কাছে এই সবকিছু কোনো সুন্দর স্বপ্নের মতো ছিল। যে বাড়ির সিঁড়ি সে কখনো মোছা লাগিয়ে পরিষ্কার করত, আজ সেই বাড়িতেই তাকে এক মহারানীর মতো স্বাগত জানানো হচ্ছিল। সমীরের জীবন পুরোপুরি এক নতুন এবং ইতিবাচক দিকে বদলে গিয়েছিল। সে ব্যবসা করার সমস্ত লোভী এবং নিষ্ঠুর পন্থা চিরকালের জন্য পেছনে ফেলে এসেছিল। এখন সে কেবল টাকা কামানোর জন্য কাজ করত না, বরং তার প্রতিটি ব্যবসায়িক নীতিতে গরিব এবং শ্রমিকদের কল্যাণের সবচেয়ে বেশি খেয়াল রাখা হতো, যার ফলে তাদের জীবনেও এক নতুন উজ্জ্বলতা এবং অনেক ভালো আশা চলে এসেছিল।
আমিনার মহান আত্মত্যাগকে সম্মান জানানোর জন্য সমীর এক অত্যন্ত বড় এবং ঐতিহাসিক পদক্ষেপ নিল। সে নিজের সম্পত্তির অর্ধেক অংশ বের করে একটি বিশাল দাতব্য ফাউন্ডেশন প্রতিষ্ঠা করল। এটি সমাজের প্রতি সমীরের সেই প্রায়শ্চিত্ত ছিল যা তাকে একটি পাথর থেকে সত্যিকারের এবং দয়ালু মানুষে পরিণত করেছিল। আমিনা এখন শুধু সেই বিলাসবহুল প্রাসাদে বসে আরাম করত না, সে সমীরের তৈরি করা সেই ফাউন্ডেশনের প্রধান পরিচালিকা হয়ে গিয়েছিল। সে গর্ভবতী নারীদের পুষ্টিকর খাবার বিলি করত, অসুস্থ বয়স্কদের সেবা করত। শহরের সমস্ত গরিব মানুষেরা তাকে এখন নিজের দেবী রূপে সম্মান করতে শুরু করেছিল। আমিনার মেয়ের নাম রহিমা খাতুন অনেক আদর করে রেখেছিলেন নিয়তি, কারণ এটাই সেই মহান নিয়ম ছিল যা তাদের সবাইকে অন্ধকার থেকে বের করে মিলিয়েছিল। সমীর প্রতিদিন সন্ধে অফিস থেকে ফিরেই নিজের সমস্ত ক্লান্তি ভুলে সেই বাচ্চাটির সাথে খুব আনন্দের সাথে খেলত। সেই বাচ্চাটি সমীরকে বাবার সেই সমস্ত সুখ এবং সম্মান দিচ্ছিল যা সে কখনো নিজের টাকা দিয়ে কিনতে পারত না। সেই বাড়িতে এখন কেবল সত্যিকারের হাসি এবং শান্তি প্রতিধ্বনিত হতো। একদিন সমীর অফিসের সেই জানালার কাছে দাঁড়িয়েছিল, যেখান থেকে সে একসময় গরিবদের ঘৃণার চোখে দেখত। তার মনে পড়ল কিভাবে একটি সামান্য ঘড়ি পড়ে যাওয়ার ঘটনা তার পুরো জীবনের চলার পথই বদলে দিয়েছিল। আজ সেই ঘড়িটি সেই গরিব নারীর হাতেই শোভা পাচ্ছিল, যে মানবতার সেই মূল্য চুকিয়েছিল যা সমীর কখনো বুঝতে পারেনি। রোকেয়া নিজের স্বার্থের জন্যে যে পাপ করেছিল তা তাকে এক অন্ধকার এবং ঠান্ডা জেলের কুঠুরিতে পৌঁছে দিয়েছিল। অন্যদিকে আমিনা যে কোনো লোভ ছাড়া ত্যাগ করেছিল তা তাকে একটি ভাঙা কুঁড়েঘর থেকে বের করে একজন মহারানীর মতো প্রাসাদের সবচেয়ে সুন্দর ঘরে প্রতিষ্ঠিত করে দিয়েছিল। এই গল্প এই কথার সবচেয়ে বড় প্রমাণ যে ঈশ্বর যখন মানুষের পরীক্ষা নেন তখন তিনি তাকে যে কোনো রূপে মিলতে পারেন। সমীরের জীবনে ঈশ্বর এসেছিলেন একজন ক্লান্ত পরিচ্ছন্নতা কর্মীর রূপে, আর আমিনার জীবনে তিনি এসেছিলেন একজন অচেনা এবং সাহায্যকারী স্বাস্থ্যকর্মীর রূপে, যিনি আজ তাদের দুই ভিন্ন পৃথিবীকে এক চিরন্তন ভালোবাসার বাঁধনে বেঁধে দিয়েছেন। এই সব কিছু সেই মহান ঐশ্বরিক পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। চৌধুরী পরিবারের বিলাসবহুল প্রাসাদ আজ হাজার হাজার প্রদীপের পবিত্র আলোয় ঝলমল করছিল। আজ কোনো দামি ঝাড়বাতি নয়, বরং আলো আসছিল সেই মাটির প্রদীপগুলো থেকে যেগুলি আমিনা নিজের হাতে সাজিয়েছিল। সমীর মনে মনে এই শপথ নিল যে সে নিজের জীবনে কখনো কোনো অসহায় মানুষকে অপমান করবে না এবং সব সময় মানবতার পথে চলবে। আমিনাও শান্তিতে চোখ বন্ধ করে সেই ভগবানকে ধন্যবাদ জানাল যে তাকে এই ভালোবাসাপূর্ণ পরিবারের সাথে মিলিয়েছে। উৎসবের এই সন্ধ্যায় সমীর নিজের পকেট থেকে সেই পুরনো এবং অমূল্য হীরা বসানো ঘড়িটি বের করল। সে সেই ঘড়িটি ভালোবেসে ছোট্ট নিয়তির দোলনার কাছে রেখে দিল। এই ঘড়ি এখন সময় দেখার কোনো যন্ত্র ছিল না, বরং এটি ছিল সেই মহান চক্র এবং নিয়তির প্রতীক যা ভাঙা জীবনগুলিকে একসাথে জুড়েছিল। এই ঘড়ি সব সময় মনে রাখবে যে সবচেয়ে দামি জিনিস টাকা নয়, বরং একজন মানুষের সত্যিকারের এবং নিঃস্বার্থ কর্ম। ঢাকার ঝলমলে আলোর মাঝে সমীর চৌধুরীর নাম এখন শুধু একজন শিল্পপতি হিসেবে নেওয়া হতো না, এখন সে এমন এক ন্যায়পরায়ণ মানুষ হিসেবে পরিচিত ছিল যে গরিবদের কষ্টকে নিজের কষ্ট বলে বুঝেছিল। কড়াইল বস্তির সেই অন্ধকার এবং সরু গলিগুলোতেও এখন এক নতুন আশা পৌঁছে গিয়েছিল। আমিনার গল্প সমাজকে শিখিয়ে দিল যে মানুষের আসল পরিচয় তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয়, বরং তার হৃদয়ের গভীরতা। রাতের বেলা প্রাসাদের ছাদে দাঁড়িয়ে সমীর এবং আমিনা পুরো শহরের ঝলমলে আলো দেখছিল। সেই পুরনো কুঁড়েঘর এবং সেই ভয়ানক রাত এখন এক দূরের স্বপ্ন বলে মনে হচ্ছিল। সমীর জানল যে সম্পদ, খ্যাতি আর ক্ষমতা এসব শুধুই মাটির খেলনা, কিন্তু যে ত্যাগ এবং নিঃস্বার্থ সেবা আমরা অন্যদের জন্য করি তাই মহাবিশ্বে চিরকালের জন্য অমর হয়ে যায়।
এভাবেই একজন নিষ্ঠুর কোটিপতি একজন অসহায় পরিচ্ছন্নতা কর্মীর সামনে নিজের অহংকারকে পুরোপুরি নত করে দিয়েছিল এবং এর বদলে সে পেয়েছিল সেই অমূল্য পরিবার যা সে নিজের পুরো সম্পদ দিয়েও কখনো অর্জন করতে পারত না। এভাবেই কর্মের এই মহান চাকা এখন নিজের সঠিক এবং পবিত্র দিকে ঘুরে গিয়েছিল এবং এই শহরকে লোভের অন্ধকার থেকে বের করে সত্য, প্রেম এবং নিঃস্বার্থ সেবার এক সোনালী আলোর দিকে চিরকালের জন্য নিয়ে গিয়েছিল। এটাই ছিল নিয়তি, এটাই ছিল কর্মের চূড়ান্ত বিচার।